চলো, তাহলে আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মক টেস্ট 7। দেখো, যে মক টেস্ট গুলো আমি করাচ্ছি, মানে প্রশ্নপত্র ধরতে পারো যে এই ধরনেরই কিন্তু প্রশ্নপত্র থাকবে। এবারে তোমরা কতটা নার্ভ কন্ট্রোল করে পরীক্ষার হলে লিখে আসতে পারবে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। দেখো, আমি যে মক টেস্টটা রেখেছি সেই মক টেস্টের মধ্যে দেখবে সব ধরনের কোশ্চেনই কিন্তু আছে। যেমন দেখো, এইখানে বিশেষ করে ম্যাথমেটিক্সে দেখো, মানে সুদ থেকে তুমি পাবে, সরল সুদ থেকে পাবে। দেখো, গড় থেকে আছে, পার্সেন্টেজ থেকে আছে। হুম। তারপরে লসাগু গসাগু থেকে আছে। তারপরে দেখো, এখানেও পার্সেন্টেজের আছে বা সরলীকরণ ধরতে পারো, এগুলো সিম্পলিফিকেশনের জিনিস আর কি, হ্যাঁ? আচ্ছা, দেখো এখানে প্রফিট লস থেকে দেওয়া আছে। এবং দেখো, এই যে সব ধরনের দেখো, ম্যাক্সিমাম একটা ক্লক থেকে দেওয়া হয়েছে ধরো। হুম। এটা হচ্ছে তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে দেওয়া হয়েছে, সময় দূরত্ব থেকে। মানে তুমি সব ধরো, মানে তো অনুপাতের অঙ্ক দেওয়া হয়েছে। তারপরে এই যে নল এবং চৌবাচ্চা বা সময় কার্য যেরকম আছে সেই একই টাইপের নল চৌবাচ্চা। আচ্ছা, এইখানে দেখো, মানে এই তুমি ধরো সব ধরনের অঙ্ক দেখবে এটার মধ্যে কিন্তু আছে। তাহলে এবারে যে এগুলো করে আসতে পারবে সেই কিন্তু জয়টা করতে পারবে। ঠিক আছে, আমি দেখো এই ধরনের বলছি তোমাদেরকে এই জন্য, এই মক টেস্ট গুলো এই জন্যই নিচ্ছি যাতে তোমরা কম সময়ের মধ্যে তোমরা পরীক্ষার হলে কিন্তু সবগুলো অ্যাটেম্প করে আসতে পারো এবং সবগুলো করে আসতে পারো। ঠিক আছে, সুতরাং সবাই প্রত্যেককেই বলবো যে নার্ভ কন্ট্রোল রেখে প্রত্যেকে ধীরে সুস্থে কিন্তু এক্সামটা দিয়ে আসবে। আর চেষ্টা করবে যে আহ, মানে ফুল মার্কস করার, কারণ বুঝতেই পারছো কম্পিটিশন কিন্তু বিশাল হবে। মানে তোমার ধরতে পারো যে 55+ নাম্বার কিন্তু তোমাকে রাখতেই হবে, 55+। এই নাম্বারটা রাখতেই হবে, তবে তোমার চাকরি হবে। নালে কিন্তু টাপ আছে, বুঝতেই পারছো, কারণ অনেক আছে। এবং সময়টা এত হারে বাড়ি দিয়েছে, কেউ যদি বলে আমি এক ঘুম মাঝে মেরে তারপরে আবার লেখালেখি শুরু করব, সে কিন্তু পারবে। মানে আমি জানি না কেন এত সময় বাড়িয়েছে। 1 ঘন্টা 50 মিনিটই তোমাদের হয়তো দেয়া আছে, তাই তো? টাইম তো চেঞ্জ করেনি গ্রুপ সি তে। তাহলে এই এত না সময় স্যার, নিয়ে, 1 ঘন্টা 50 মিনিট দিয়েছে। 1 ঘন্টা 50 মিনিট, এবার তুমি বলো 60 নাম্বারে 1 ঘন্টা 50 মিনিট নিয়ে তুমি কি করবে? মানে অ্যাকচুয়ালি এটা তাহলে কাদের সুবিধা করার জন্য? নিশ্চয়ই কাউকে সুবিধা করানোর জন্য এই টাইমটা দেওয়া হয়েছে। এত সময় তো কোনোদিন দেওয়া হয় না, দেওয়া হয়? ডেফিনেটলি। ঠিক আছে, চলো, এই ব্যাপারগুলো আছে, তো ওই জন্য বলবো যে তোমরা একটু ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে কিন্তু পরীক্ষা দিয়ে আসবে। এবং তোমাদের কাছে হিউজ সময় থাকবে, একটা কোশ্চেন লেখার জন্য তোমার কাছে 2 মিনিট সময় থাকবে। ঠিক আছে, সেই 2 মিনিট মানে তুমি অনেক সময় পাবে, কিন্তু তোমার সঠিকটা করে আসতে হবে। এটা তোমাকে মেন্টালি ভাবে ভেবে চিনতে তবে কিন্তু তুমি করে আসবে। চলো, প্রথম যে প্রশ্নটি দিয়েছে, প্রথম প্রশ্ন বলছে, হাউ হ্যাভ ইউ ড্যাশ সাচ এ প্রিসিয়াস ডায়মন্ড। তাই তো? তাহলে এটার উত্তর কি হবে? কাম বাই। এই অপশন সি হয়ে যাবে। কাম বাই বলতে তুমি বলতে পারো যে গেট আর কি, পাওয়া, কোনো কিছুকে পাওয়া। তাহলে বলছে, হাউ হ্যাভ ইউ গেট বাই সাচ এ প্রিসিয়াস ডায়মন্ড, মানে তুমি এই ধরনের প্রিসিয়াস ডায়মন্ডটা তুমি কিভাবে পেলে আর কি। তাহলে এই কাম বাই এটাই কিন্তু করবে। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো কি আছে এখানে, দেখো কাম অ্যাক্রোস আছে, কাম রাউন্ড আছে। কাম রাউন্ড মানে আমি তোমাদের বলছি যে কেউ হয়তো অসুস্থ হয়ে গেল, সেখান থেকে আবার ফিরে আসছে, মানে কি, মানে সে রিকভার। রিকভার, রিকভার। ঠিক আছে, কাম ওভার, কাম ওভারও এখানে হবে না, তোমাকে কি কি করতে হবে, কাম রাউন্ডই উত্তর কিন্তু হবে। এই তোমার কাম বাই উত্তর হবে, মানে পাওয়া আর কি। দ্য ম্যান ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। ডিভয়েড এর পরে তোমাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চেয়েছে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি হবে? এটা ডিভয়েড অফ হয়ে যাবে। অপশন এ, দ্য ম্যান ইজ ডিভয়েড অফ কমন সেন্স। মানে ডিভয়েড অফ মানে কি, মানে তার মধ্যে অভাব আছে। কিসের অভাব আছে? কমন সেন্সের, সাধারণ সেন্সের। ঠিক আছে, কমপ্লিটলি অভাব আছে। কিসের? ডিভয়েড অফ মানে অভাব আর কি, ধরতে পারো সম্পূর্ণ অভাব। অভাব কিসের অভাব? কমন সেন্স, মানে সাধারণ যে সেন্স, সেই সেন্সের কিন্তু অভাব আছে। দ্য ম্যান ইজ ডিভয়েড অফ কিন্তু তোমাকে এখানে নিতে হবে। পরেরটি দিয়েছে, দেখো কি দিয়েছে, প্যাসিভ ভয়েস করতে দিয়েছে। এইটা দেখবে ম্যাক্সিমাম ছেলে কিন্তু ভুল করে দিয়ে আসে, এটা ভিভিআই। দেখো, হু দিয়ে শুরু আছে, মানে উত্তর আমরা জানি যে হু মানে, হু থাকলে কি হয় না বাই হুম করে দিতে হয়। হু থাকলে কি হয় না বাই হুম, বাই হুম। বাট দেখো,
একটি মাত্রতে হু তুমি কাটতে পারবে, বাকিগুলো সবই কিন্তু বাই হুম দিয়ে আছে। তাহলে আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি, মানে ভয়েস চেঞ্জের, ঠিক আছে, ভয়েস চেঞ্জে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভে থাকে, ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তো মনে রাখবে ভয়েস চেঞ্জ করার পরে ওই ইন্টারোগেটিভই সেন্টেন্স থাকবে। বোঝা গেল? কিন্তু আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যদি থাকে সেটা কিন্তু ইন্টারোগেটিভই থাকবে। কিসে? না ন্যারেশন, ভয়েস চেঞ্জে। এটি কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে বাই হুম তো আমি করে দিলাম, এরপরে দেখো আমি খুঁজবো যে কি কোনটা হতে পারে। আমি যাই প্রথমে বাই হুম দিয়ে, দেখো হ্যাজ দিয়েছে। আচ্ছা বলো তো দেখি, যদি ইজ দিয়ে থাকে কোনো কিছু, সেটা কি হ্যাজ কখনোই আসবে? হ্যাজ আসবে না, তাহলে এই অপশনটা আমরা কেটে দেবো, বাকি দুটোর মধ্যে পড়ে যাচ্ছে। এবার দেখো বাই হুম দিস মেস, ঠিক আছে, তাহলে দিস মেস, তারপর দেখো ইজ বিন, ইজ বিন ক্রিয়েটেড এটা আছে, আবার ইজ দিস মেস বিন ক্রিয়েটেড। এবার দেখো কোনটা উত্তর হবে তোমরা বলো, আমি বলবো না, বলো কোনটা উত্তর হবে? কি একটা হবে? সি। এটা হ্যাঁ। এটা কাটা হবে, আমি জানতাম তোমরা ভুলবে সি। ডি এটা হবে। ডি কি হবে। হবে তো? দেখো এটা ইন্টারোগেটিভ আচ্ছা। সেন্টেন্স না, ইন্টারোগেটিভ হ্যাঁ, সেন্টেন্সে ইজ দিস এইটা দেওয়া এইটা হবে, এইটা হ্যাঁ আগে কোশ্চেন হয়ে যেত, মার্কেই রাখতে হবে। এটা ইজ আগে এইটাই আমি একটু আমার ভুলিয়ে হ্যাঁ, যাবো তো। এক্সাক্ট অক্সিলারি ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্বটা মনে রাখবে অলওয়েজ কি হয়ে যায় না, আগে চলে যায়। ঠিক আছে, এই দিস মেজ এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, মানে অবজেক্ট ছিল, সাবজেক্টে আসছে ওটা, তাহলে সাবজেক্টে যদি আসে সাবজেক্টের আগে তোমাকে কিন্তু ভার্বটা বসাতে হবে। এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম। এটা দেখো যেটা লেখা আছে সেটা কিন্তু ইন্টারোগেটিভ নেই, জিজ্ঞাসা চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ হয় না। বাই হুম দিস মেস ইজ বিন ক্রিয়েটেড, মানে এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, ইজটাকে পরে করেছে না, তাহলে এটা তো কাটা যাবে এমনি। বোঝা গেল? চলো পরেরটা দেখে নিই আমরা। আচ্ছা, তাহলে বলছে এটাকে তোমাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। কি করেছো এটা একটু আমি আগে একটু বলে দিই। যদি দেখতে পেয়ে যাও ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম জানতে হবে তোমাকে যে ন্যারেশন চেঞ্জের সময় লিঙ্কার কি হয়। লিঙ্কার দ্যাট মিন্স যেটা দুটো সেন্টেন্সকে জুড়ে দিবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাকে মনে রাখবে এখানে হবে ইফ অথবা ওয়েদার। ইফ অথবা ওয়েদার, অথবা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিখতে হয়। তাই তো, এটা আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন ন্যারেশন চেঞ্জ করি তার লিঙ্কার হিসাবে কিন্তু এইটা ইফ হতে পারে, ওয়েদার হতে পারে, অথবা কি হতে পারে না তোমার ইফ ওয়েদার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে সে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কেস হচ্ছে যদি ধরো টোল্ড মানে সেড টু থাকে, ঠিক আছে, সেড টু, এই সেড টুতে কি লিখতে হয় না, টোল্ড লেখা যাবে না, তোমাকে লিখতে হবে কি আস্কড, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড লিখতে হয়। ক্লিয়ার? তাহলে এখানে এই দুটো থেকে জানলে তুমি কিন্তু ইজিলি করে আসতে পারতে। এবারে তুমি দেখো কি আছে, বলছে হি সেড টু সেড টু হার আর ইউ কামিং টু দ্য পার্টি। দেখো এখানে কি আছে, আমরা দেখি এখানে টোল্ড লেখা আছে, তাহলে টোল্ড যে অপশনটা প্রথমে আমি কেটে দেবো। তাই তো, আমি বলেছি টোল্ড হয় না, আমাকে আক্সড দেখতে হবে, আক্সড। আচ্ছা, এরপরে দেখো আমি এবারে অপশন গুলো পরপর করে চেক করতে থাকবো। দেখো কি, আমি অপশন সি দেখেছি, দেখো কি আক্সড হার ইফ সি ওয়াজ ইফ সি ওয়াজ কামিং টু দ্য পার্টি। আচ্ছা এটাই কি কোনো ভুল মনে হচ্ছে? এটাই কি কোনো ভুল মনে না, হচ্ছে? ভুল নেই, তাহলে আমি এটা একটা স্টার মার্কটা চিহ্নটা দিয়ে রাখবো। পরেরটা দেখো কি আছে, বলছে সি আস্কড হার ইফ সি উইল বি। এখানে উইল বি কোথা থেকে এলো? এখানে তো আর ছিল, ঠিক আছে, তাহলে আর থাকলে ওয়াজ হয়ে যায় না, মানে অ্যাকচুয়াল যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেটা কি হয়ে যায়, আমরা কি জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, এটাই নিয়ম। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, নারেশন চেঞ্জে এই নিয়মটাই আছে। তাহলে এখানে উইল বি এসে গেছে, তাহলে আমি কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে এটাও আমার কেটে বাদ চলে গেল। তাহলে আমার এবারে আমি দুটোকে নিয়ে ভাববো। এবার মেন প্রশ্ন যে স্যার ইফ হবে না এখানে ওয়েদার হবে, কারণ দেখো দুটো সেন্টেন্সে সবই সেম, শুধুমাত্র ইফ এক জায়গায় আছে এক জায়গায় ওয়েদার আছে।
তোমরা বলো কোনটাকে নেবে এখানে। অপশন সি। না, এটাকে তোমরা অপশন এ নেবে। চারের এ হবে। ওয়েদার। হ্যাঁ, ওয়েদারটাই করেছি, হ্যাঁ। হ্যাঁ, ওয়েদার। ঠিক আছে, আচ্ছা, এটা প্রশ্ন। আমরা জিজ্ঞাসা করলে যে আসছো নাকি, সেক্ষেত্রে ওয়েদার হ্যাঁ, লিখবে। একদম, সে জিজ্ঞেস করছে যে তুমি আসছো নাকি, তাহলে তোমাকে ওয়েদার করতে হবে না। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই 5 নাম্বারে। এই জন্য বলি যে এগুলো তুমি এই মক দিতে দিতেই তুমি শিখবে। ঠিক আছে, মক দিতে দিতেই তোমাকে যদি আমি মনে করাই নিয়মটা, তবে তুমি শিখতে পারবে আস্তে আস্তে। দেয়ার ওয়াজ পারসিস্টেন্ট, আমি আমার যারা আমার প্রথমের ব্যাচের স্টুডেন্ট আছে তাদের তো এগুলো ভুল হওয়ার কথা নয়, কারণ এগুলো আমি শিখিয়েছি, ভয়েস চেঞ্জ জেনারেশন চেঞ্জ সুন্দরভাবে শিখিয়েছি। তাদের তো প্রবলেম হওয়ারই কথা নয়। আচ্ছা দেখো কি আছে, বাদ দাও, ছেড়ে দাও। দেয়ার ওয়াজ পারসিস্টেন্ট ডিজলিং ডিউরিং আওয়ার লং উইক হলিডে ইন দার্জিলিং। তাহলে দার্জিলিং এর মধ্যে দেখো, পারসিস্টেন্ট মানে কি, পারসিস্টেন্ট ডিজলিং হচ্ছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই থাকছে পড়তেই থাকছে, মানে কন্টিনিউয়াস চলছে আর কি। ঠিক আছে, এবারে দেখো মানে পারসিস্টেন্টের কি চেয়েছে এখানে, নিয়ারেস্ট মিনিং। এবার দেখো এমন যে শব্দগুলি আছে না, দেখো কনসিস্টেন্ট তো হবে না, এটা কেটে বাদ দিয়ে দাও। ইন্টারমিটেন্ট, এটাও কিন্তু হবে না। ঠিক আছে, এবার দেখো কন্টিনিউয়াস এবং ইনসিস্টেন্ট, এই দুটোর মধ্যে একটু কনফিউশন হতে পারে। কোনটা হবে স্যার, বলো কোনটা করেছে তোমরা, কি করেছো এটা? স্যার, ইনসেসেন্টটাই করেছি। হ্যাঁ, ই। ইনসিস্টেন্ট, ইনসিস্টেন্ট এটাই কিন্তু হবে, ইনসিস্টেন্টটাই কিন্তু উত্তর হয়ে যাবে। এটার মানে হচ্ছে কি, অবিরাম, অবিরাম। এবার তোমরা বলবে স্যার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি অবিরাম নয়, এটাও তো মানে হচ্ছে অবিরাম, বাট এইখানে যে সেন্টেন্স বৃষ্টিপাতের ক্ষেত্রে তোমাকে ইনসিস্টেন্ট মানে ইনসিস্টেন্ট এটাই কিন্তু উত্তর তোমাকে কিন্তু নিয়েছে, এবং ডাব্লিউবিসিএস এর এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আর তুমি আলাদা করে নিজে থেকে কিছু ক্যালমা দেখাতে গেলেই ভুল হয়ে যাবে, ক্যালমা দেখানো তোমার যাবে না। বোঝা গেল? চলো নেক্সট পরেরটা আমরা দেখে নিই। 6 নম্বরে আছে, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। ওয়েট হেয়ার আনটিল আই ডোন্ট কাম ব্যাক। দেখো তাকে বলছে ওয়েট হেয়ার, তাকে তুমি এখানে ওয়েট অপেক্ষা করো। আনটিল আই ডোন্ট কাম হেয়ার, কাম ব্যাক মানে আমি যতক্ষণ মানে ডোন্ট কাম ব্যাক, তাহলে সে ফিরে আসবে না, তাহলে সে ওয়েট করে কি করবে? কারণ আনটিল বলে দিয়েছে মানে কি, নেগেটিভ সেন্টেন্স দিয়ে দিয়েছে, তাহলে আবার আই ডোন্ট করার দরকার নেই, তাহলে এটা কেটে বাদ দিয়ে দিলাম। এটা মনে রাখবে, এই যে আনলেস, আনলেসটাও কেটে বাদ দিবে। এটাও তোমার এই কথা হচ্ছে মানে, এটা হচ্ছে অপশন এটাই হবে। বলছে ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তুমি এখানে কি করবে, অপেক্ষা করো। ঠিক আছে, এটাই কিন্তু অপশন এই কিন্তু এখানে সঠিক উত্তর হবে। বাকিগুলো কিন্তু নেওয়া যাবে না, কারণ তুমি সেন্টেন্স পড়লেই বুঝতে পারছো যে বাকিগুলো কিন্তু অ্যাকচুয়াল এই এর সঙ্গে খাপ খাচ্ছেই না আর কি। ঠিক আছে, চলো হ্যাঁ স্যার, নেক্সট। মানে আনটিল মানে যতক্ষণ না, মানে সময়টা বোঝাচ্ছে যেহেতু, তার জন্য এখানে আনটিলটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশি। আচ্ছা পরেরটা দেখো কি আছে। দেখো লেট দিয়ে আছে, লেট দিয়ে কি সেন্টেন্স তোমরা বল, লেট আস প্লে টুগেদার ইন দ্য রেইন। তাহলে এটা লেট দিয়ে কি সেন্টেন্স হয়, বলো লেট দিয়ে কি সেন্টেন্স? ইম্পার ইম্পারেটিভ সেন্টেন্স, ভেরি গুড। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ। তাহলে আর দেখার দরকার নেই। এখানে কেউ অ্যাসার্টিভ সেন্টেন্স তো কোনোভাবে হবেই না। ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এক্সক্লেমেটারি হলে এক্সক্লেম চিহ্ন থাকবে, এগুলো কিছু নেই। তাহলে আমার অপটেটিভ মানে কি, ইচ্ছাসূচক, ইচ্ছাসূচকের কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে, এটা হচ্ছে কি, আদেশ উপদেশ এগুলো ব্যাপারটা আর কি, সেই না ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট আস প্লে টুগেদার ইন দ্য রেইন। চলো আমরা একসঙ্গে কি করি, তোমার ওই লেট থাকার জন্য মনে রাখবে, এই শব্দটা তোমাকে বলে দিল কি, যে ইম্পারেটিভ সেন্টেন্স এটা। আচ্ছা, অপুলেন্ট এর কি চেয়েছে, সিনোনিম চেয়েছে। আগে বলো অপুলেন্টের মানেটা কি। এর মানে মনে রাখবে স্যার, যে, মানে এটা প্রচুর প্রচুর বোঝাচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়াল ধনী মানে বোঝাচ্ছে। ধনী টাইপের, ধনী ধনী, ধনী, অ্যাকচুয়ালি ধনী, রিচ, হ্যাঁ, হ্যাঁ। রিচ বা হবে। বা ঐশ্বর্যশীল আমরা বলতে পারি। ঠিক আছে, যার মধ্যে যার অনেক হ্যাঁ ধন হ্যাঁ ধন সম্পত্তি আছে, তাহলে আমরা কি হবে, সিনোনিম রিচ হবে হ্যাঁ, অবভিয়াসলি। ঠিক আছে, রিচ হবে, হ্যাঁ। রিচ রিচ হবে। দেখো পেরিলাস আছে, পেরিলাস মানে কি, পেরিলাস মানে তুমি বলতে পারো বিপজ্জনক আর কি। ডেঞ্জারাস যেটাকে বলা হয়, হ্যাঁ, পেরিনাস। ডেঞ্জারিয়াস, ঠিক বলছো। আর তোমার রেয়ার মানে কি, একদম বিরল যেটাকে আমরা বলি। ঠিক আছে, বিরল, তাই বিরল তো কোনোভাবে হবে না। আচ্ছা, অ্যাম্পেলের অ্যান্টোনিম চেয়েছে। দেখো এই শব্দটা এতবার আমি তোমাদের বলেছি, তোমাদের এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। অ্যাম্পেল মানে কেন কি বলেছিলাম না, সাফিসিয়েন্ট, এটা হচ্ছে সিনোনিম কি, সাফিসিয়েন্ট। হ্যাঁ, প্রচুর, প্লেন্টিফুল ঠিক যেটা। আছে, হ্যাঁ প্লেন্টি বলতে পারি, ঠিক বলছো, প্লেন্টি, প্লেন্টি, প্লেন্টি মানে অ্যাম্পেল আর কি, হ্যাঁ। আবার এনাফও বলতে পারি, এনাফ, এনাফ। তাহলে এগুলো কি বলতো, এগুলো সবই হচ্ছে সিনোনিম, এর হচ্ছে কি সিনোনিমস। বাট তোমাকে চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে তো প্রথমেই সিনোনিম এইটা এটা আছে, কেটে বাদ দাও। ঠিক আছে, এই যে অপশন সি এটাই কিন্তু উত্তর হয়ে যাবে।
দেখো, লিবারেল যেটা আছে, লিবারেল মানে কি বলছে না, লিবারেল ব্যাপার, লিবারেলটা কখনোই হবে না এখানে। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছো এটা, এটার মানে হচ্ছে কি বলতো, মানে হচ্ছে তুমি বলতে পারো নগণ্য, ঠিক আছে, বা অল্প বা কম। হ্যাঁ, স্কারসিটি বোঝাচ্ছে, হ্যাঁ, স্বল্পতা যেটা একদম বোঝায়। নগণ্য। ঠিক আছে। স্যার অপশন সি এরটাই করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম, যদি স্কারসিটি থাকতো বা সেটাও কিন্তু হতো, হ্যাঁ। ঠিক আছে, স্কারসিটি এগুলো কিন্তু হয় আর কি, অ্যাম্পেলের অপোজিট মিনিং এটা পড়ে। কিসে? আচ্ছা দেখো তারপরে কি আছে, 10 নম্বরে কি বলছে, এনিবডি হু ডাজ নট স্টপ অ্যাট দ্য রেড লাইট উইল বি ফাইন। দেখো, উইল ফাইন আছে, উইল ফাইন কখন হয়, উইল ফাইন, উইলের উইল না, বি উইল ফাইন। বি হ্যাঁ, ফাইন্ড হবে, এখানে উইল বি ফাইন। দেখো, অপশন ডি হবে। আমি যখন উইল সেন্টেন্স, দেখো আমি সেন্টেন্সটা যখন পড়লাম তখনই দেখো অটোমেটিক্যালি ভুলটা সঠিক এসে যাচ্ছে, যে উইল ফাইন কখনো হয় না, উইল বি ফাইন, তাকে ফাইন করা হবে। তাহলে উইল বি, তাহলে উইল বি, তাহলে অপশন ডি এই জায়গাটাতেই ভুল আছে। বুঝা গেল? চলো এরপর দেখে নিই আমরা কিছু, তাহলে এই 10টার মধ্যে তোমাদের আহ, স্যার প্রত- স্যার একেরটা দুয়েরটা কি উত্তর করলেন স্যার? আমার তখন শোনাচ্ছিল না, আমি মানে দেখতে পাইনি, নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা, একটু 1 2 আমি দেখিয়ে দিচ্ছি আর দেখে নাও। এ। মানে এক উত্তর একটা হচ্ছে ইয়ারে কাম, হবে। কাম বাই, এবং দুয়েরটা হচ্ছে অফ। বুঝা গেল? এক একটা কাম বাই সি, ঠিক আর আছে, ঠিক দুয়েরটা, আছে, হ্যাঁ। চলো, হ্যাঁ, যার আটকে ওটাই করেছি। হ্যাঁ, যার হচ্ছে এই হয়ে যাবে, প্রবলেম হবে, সে আমাকে বলবে, শেষে বলবে, এখন নয়, আগে শেষ করে দিই, নাহলে আবার শেষ করতে পারবো না টাইমে। দেখো, আচ্ছা, 11 নম্বর প্রশ্ন বলছে, ভারতের বিখ্যাত চা নিলাম কেন্দ্রটি কোথায় অবস্থিত? চা নিলাম কেন্দ্র কোথায় করেছে এটা, চা নিলাম কেন্দ্র? এটা গুয়াহাটি করেছি। গুয়াহাটি, আমি হ্যাঁ, গুয়াহাটি করেছি। একদম একদম গুয়াহাটি হবে, আসামের। এটা গুয়াহাটিটা কোথায়, এটা হচ্ছে আসামে অবস্থিত, তাই তো, আসামের গুয়াহাটি। এবং এই আসামের গুয়াহাটি থেকে সব থেকে একটা প্রশ্ন যেটি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বলতো, এটা পরে, সেটা হচ্ছে এর হেডকোয়ার্টার, এটা হচ্ছে তোমার মানে কোন রেলওয়ের হেডকোয়ার্টার, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হ্যাঁ। মনে নর্থ রাখ, ইস্ট ফ্রন্টিয়ার। একদম নর্থ ইস্ট নর্থ ফ্রন্টিয়ার। হ্যাঁ, ফ্রন্টিয়ার, নর্থ ইস্ট ফান্ড। হ্যাঁ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার। ঠিক আছে, এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের, ঠিক আছে, রেলওয়ে জোন এর হচ্ছে কি হেডকোয়ার্টার, ওই জন্য পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট এই যে গুয়াহাটি। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো বলছে কি, পরের প্রশ্নটা বলছে, কোন রাজ্যে জেলা জজ নিযুক্ত হন? তাহলে জেলা জজ নিযুক্ত হন কার দ্বারা, বা কে করে নিয়োগ জেলা জাজ? মনে রাখবে, এটি রাজ্যপাল, ঠিক আছে, গভর্নর, হ্যাঁ, গভর্নর, ঠিক ডিস্ট্রিক্ট আছে, জাজ। হ্যাঁ, গভর্নর কিন্তু নিযুক্ত করে, দেখবে যে স্যার এখানে একটা বলছি, যে এটা স্যার মানে এই যে ডিস্ট্রিক্ট জাজ যেটা রিক্রুট হয়, এটা তো মানে হাইকোর্টের যে চিফ জাস্টিসের সাথে ডিসকাস করে তো রিক্রুট হয় তো স্যার এটা? না, ডিসকাস করতে পারে, বাট নিয়োগটা কে দেয়, নিয়োগপত্র, যেমন আমি তোমাকে একটা বলি, নিয়োগ রাজ্যপাল দেবে। হ্যাঁ, ধরো তুমি বলতে পারো যে স্যার, ধরো তোমরা নিশ্চয়ই জানো যে সুপ্রিম কোর্ট বলো, সুপ্রিম কোর্ট, বা আর বল, এটা প্রেসিডেন্ট, কিন্তু হ্যাঁ উনি আবার ডিসকাস করেন হ্যাঁ, মানে চিফ একদম জাস্টিসের সাথে যখন অন্য একদম, জাজদের নিয়োগ করবে, এরকম আর হ্যাঁ, কি। এই যে হাইকোর্ট, হাইকোর্টেরও তাই, ঠিক প্রেসিডেন্ট আছে, উনি আবার ডিসকাশন করবে চিফ জাস্টিস অফ আহ, ইন্ডিয়ার এ- সাথে, এরকম আর কি এই এরা সেগুলো। হচ্ছে সবই হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দেয়, কে দেয়, রাষ্ট্রপতি, এদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাট তিনি কিন্তু দেখো কিছু নিয়ম আছে সুপ্রিম কোর্টের, যে ধরো চিফ জাস্টিস যে হবে, তাকে নিয়োগ করতে গেলে অনেকগুলো নিয়ম মানতে হয়, তাহলে এবার রাষ্ট্রপতি কিন্তু একা একা নিয়োগ দিতে পারে না। ঠিক আছে, একটা কলিজিয়াম সিস্টেম আছে, সেই ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার থাকে, হ্যাঁ। যেমন হাইকোর্টের যে জাজদের নিয়োগ করবে, ধরো হাইকোর্টের যে জাজ হবে, সে প্রেসিডেন্ট হাইকোর্টে যারা যে চিফ জাস্টিস হবে তার সঙ্গে একটু ডিসকাশন করবে, তারপরে কিন্তু নিয়োগটা দেবে, এই ব্যাপারগুলো কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা মাথায় রেখে কিন্তু, তোমাদের এখানে কিন্তু সেই ধরনের প্রশ্ন দেয়নি, যদি সেই অপশনটা থাকতো যে তিনি কার সঙ্গে আলোচনা করে করবেন, সেটা কিন্তু থাকলে তোমার কিন্তু সেটা অগ্রাধিকার নিতে হতো অবশ্যই। বাট এখানে তো শুধু দেওয়া আছে রাজ্যপাল দ্বারা, হাইকোর্টের প্রধান বিচারক দ্বারা, তাহলে হাইকোর্টের প্রধান বিচারক দ্বারা কখনোই তো হবে না, না, এটা করছে গভর্নর, বাট তিনি ডিসকাশন করছে অবভিয়াসলি হাইকোর্টের যারা, হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছে তাদের সঙ্গে ডিসকাশন করেই করছে। ঠিক আছে, যাকে তাকে তো করতে পারে না। এখন ধরো যে গভর্নর, তুমি বলো তো গভর্নরের কি মানে এই বিচার সম্বন্ধে তেমন কোনো নলেজ আছে? নেই।
তাহলে কার নলেজ আছে? হাইকোর্টে যারা বিচারপতি আছে, প্রধান বিচারপতি বা বিচারপতি, তা তাদের কাছ থেকে তাদের সঙ্গে যদি ডিসকাশন না করে নিয়োগ করে, তাহলে কাকে করবে সে নিয়োগটা? কথাটা বুঝতে পারছো? প্রেফারেন্স তো সে তারাই দেবে যে স্যার এইটাকে করুন আপনি, কিন্তু মেন করবে কে? গভর্নরই করবে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে তো? চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। বলছে যে পেশিকে ইচ্ছে মতো পরিচালনা করা যায় তাকে কি বলা হবে? তাহলে তুমি তোমার ইচ্ছায় তুমি চালনা করতে পারবে, তাকে আমরা কি বলবো? সরেক ঐচ্ছিক পেশি। ঠিক আছে? ঐচ্ছিক পেশি মানে কি? তোমার ইচ্ছায় যাকে তুমি নাড়াচাড়া করতে পারবে সেটাকে আমরা বলবো কি? ঐচ্ছিক পেশি। তাই তো? আর অনৈচ্ছিক পেশি মানে কি? যেটা তুমি কখনো নাড়াচাড়া করতে পারবে না। যেমন দেখো, আমি তোকে একটা বলি, এই যে হৃদ পেশি, ঠিক আছে? হৃদ পেশি, হৃদ পেশি বলো তো দেখি, এটাকে তুমি কি নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবে? না, এটা অনৈচ্ছিক না, হবে। এটা অনৈচ্ছিক পেশি হবে। এটা অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক। এটা হৃদ পেশি, তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত ও লাফডুব করবে আর এবং কি ওই পাম্প করতেই থাকবে। ঠিক আছে? যখন তুমি ডেথ, তখন তার কাজ বন্ধ, সে কিন্তু আর তখন কিন্তু চলবে না। বোঝা গেল? আর ঐচ্ছিক পেশি কি? তোমার ধরো হাতের এই বাইসেপস, এই ট্রাইসেপ, অনেকে বাইসেপ দেখাও, তাই তো? তাই তো? জিম টিম করে যারা, তারা বাইসেপ দেখাও, দেখবে হাতটাকে জাস্ট টেনে নাও, তোমাদের এইটা বাইসেপসটা খুলে যাচ্ছে। তাহলে কি? এটা বাইসেপস ট্রাইসেপস, এগুলো স্যার কি? এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। স্যার এইটাকে ওই যে পেশিগুলোর যে মানে যে একটা প্যারালালি যে এটা স্ট্রাইপ থাকে, এই জন্য সরেকও বলা হয় কি? হ্যাঁ, সরেক। আচ্ছা, ওই এই ব্যাপারটা আমার একটু পরে তোমাদের বলবো, সরেক এবং অরেখের ব্যাপারটা পরে বলবো, হ্যাঁ? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওই যে যে পেশির যে কোষ গুলো হয় না, ওগুলো আপনার একদম সোজাসুজি যে হ্যাঁ হ্যাঁ, আপনার একটু ওইটাই ওই একদম। কুচে মাছের মতো যে আকৃতি যেরকম। এই যে ধরো কিছু পেশি আছে একদম লম্বা লম্বি আছে, এটা সরেক বলতে পারো। মানে এই ধরনের কনসেপ্টই হতে পারে। এবার আমি হ্যাঁ। একদম এক্সাক্ট এখন একদম 100% শিওর নয়, শিওর না হলে আমি বলবো না আমি কোনো জিনিস। ঠিক আছে? আমি এটা হয়তো তোমাদের বলে দেবো, গ্রুপে বলে দেবো, জানিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা, ইমেলের কম্পোজিশন উইন্ডোর টেক্সট বক্সে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করার ঘরগুলো হলো, তো এটা অপশন ডি নেবে, সবগুলোই হবে, এই সবগুলোই হবে। সবগুলো বিসিসি, সিসি টু, এগুলো সবই কিন্তু, হ্যাঁ? আচ্ছা, পরেরটা 15 নম্বর বলছে, কে এই গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন? খুব ভালো প্রশ্ন, এবং এটা ভিভিআই। দেখো কিছু কোশ্চেন ওয়ার্ড পাবে, এই ধরনের এই কোশ্চেন ওয়ার্ড কোশ্চেন। তাহলে এই ওয়ার্ড কোশ্চেন কেন উত্তর, কিভাবে উত্তর, এত বোঝার দরকার নেই। ঠিক আছে? এগুলো সবগুলো উত্তর মুখস্থ করে দিবে। কিছু কোশ্চেন এরকম উল্টা পাল্টা পাবে, আমি বলে রাখছি, সেগুলো তোমাদেরকে ডিল করতে হবে। ঠিক আছে? তাহলে এইগুলো আমি দেখলাম, এই কোশ্চেন তুমি দেখবে 2-3 বার তোমার দেখার পরে তোমার এই কোশ্চেন মুখস্থ হয়ে গেছে, যে সবগুলো উত্তর হয় এগুলোতে, বাস আর দেখার দরকার নেই। তাহলে আমার যেগুলো কোশ্চেন কি, এই যে গঙ্গায় কোন্ড চলে, এগুলো যেন ভুল না কারো হয়। এটা হয়তো কারো ভুল হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতেই পারে, বাট এই এই কোশ্চেন ভুল হবে না। এই কোশ্চেনটা তোমরা ছোট থেকে পড়ে আসছো, বা যারা হিস্ট্রি পড়ছো তারা জানো যে গঙ্গাইকোন্ড চোল কাকে বলা হয়। তাহলে প্রথম রাজেন্দ্র চোল, তাই তো? তাহলে অপশন এ প্রথম হয়ে যাবে। রাজেন্দ্র আর চোল। রাজেন্দ্র চোল হুম, ওয়ান। হুম। হ্যাঁ, বা রাজেন্দ্র চোল ওয়ান, বা প্রথম রাজেন্দ্র চোল, এনাকে কি বলা হয়? না, গঙ্গাই কোন্ড চোল বলা হয়। অ্যাকচুয়াল কি বলতো, ইনি হচ্ছে না, মানে এই যে গাঙ্গের যে রিজিয়নটা আছে সেটাকে দখল করেছিলেন, কাকে হারিয়ে একটু বলতে পারবে? একজন পাল বংশের রাজাকে হারিয়ে। পুলকেশ, মহিপাল না? হ্যাঁ, মহিপাল, মহিপালকে পরাজিত করে। ঠিক আছে? একে কিন্তু পরাজিত করেছিল, বুঝতে পারছো? পাল বংশ মানে সেই সময় বাংলা বিহার ওই জায়গাটা রাজত্ব করছে। আর সেখানটাই বুঝতে পারছো গঙ্গা কোনটা, গঙ্গা তো ওই রিজিয়নটা না, বাংলা বিহার, এই তো গঙ্গা তো ওইখানেই। ঠিক আছে? তো ওই জায়গাটা দখল যখন করছে, তখন তাকে কি বলবো, যেটা যখন কনকার করছে সে, তখন তাকে গঙ্গাইকোন্ড বলা হবে স্বাভাবিকভাবেই। চলো নেক্সট প্রশ্ন। বলছে, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? খুব ভালো প্রশ্ন। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। 17। 1817 খ্রিস্টাব্দে। আচ্ছা, কলকাতা ইউনিভার্সিটি কবে তৈরি হয়েছিল? কলকাতা ইউনিভার্সিটি, 1857। 1857। হ্যাঁ, 1857। একদম, কলকাতা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ঠিক আছে? কলকাতা ইউনিভার্সিটি পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট, ভিভিআই পড়ে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, হিন্দু কলেজ যে প্রতিষ্ঠা হয়েছিল 1817 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং পরীক্ষায় আসে যে কে প্রতিষ্ঠা করেছিল। এবং এই কোশ্চেন ডাব্লিউবিসিএস এ আসা ডেভিড হেয়ার। প্রশ্নে, দেখো রাজারাম একজনের, মোহন রায়। ডেভিড। হ্যাঁ, একজনের নাম করলে ভুল হবে। ডাব্লিউবিসিএস এ কিরকম দিয়েছে শোনো মন দিয়ে। ডেভিড কি হেয়ার বলবো? দিয়েছে, ডেভিড হেয়ার প্লাস রাজা রামমোহন রায়,
রাজা রামমোহন রায় প্লাস আলেকজান্ডার ডাফ, এই তিনজনের নাম কিন্তু পরীক্ষায় এসেছে। বাট অনেক জায়গায় তুমি শুধু প্লেন ডেভিড হেয়ার স্যার পেয়ে যাবে। তিনজনই হবে। হ্যাঁ, এটা কিন্তু আলেকজান্ডার ডুন কি স্যার এনার নাম? না, ডাফ, আলেকজান্ডার ডাফ, DU ডাবল F আর কি। ডাফ ডাফ। হ্যাঁ, তাহলে এই যে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমরা শুধু অনেক জায়গায় শুধু পেয়ে যাবে ডেভিড হেয়ার, পেতেই পারো, যেখানে পাবে সেখানে মেরে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু WBCS এ দিয়েছে একটু, বুঝতে পারছো, একটু লেভেলের কোশ্চেন দেয়, সেখানে কিন্তু দিয়েছে রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ, এইটাই কিন্তু উত্তর নিয়েছে। বুঝে গেল? চলো পরেরটা আমরা দেখে নিই। পুনর্ভাবা এবং আত্রেয়, এই যে আত্রেয়ী আর কি, এই যে নদীগুলো কার শাখা নদী? এটা হচ্ছে তিস্তার শাখা নদী। তিস্তা কোথা, তিস্তা। হ্যাঁ, তিস্তা কোথা থেকে উৎপন্ন হয়েছে? জেমু গ্লেসিয়ার। জেমু গ্লেসিয়ার। হ্যাঁ, জেমু সিকিম। গ্লেসিয়ার। গ্লেসিয়ার বা জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এবং তিস্তাকে কি বলা হয়? ত্রাসের নদী বলা হয়। খুবই ইম্পর্টেন্ট। ত্রাসের নদী। তাসের নদী বলা হ্যাঁ, হয়। তিস্তাকে ত্রাসের নদী বলে, খুব ইম্পর্টেন্ট। চলো, আচ্ছা, সর্বাধিক রঞ্জি ট্রফি জিতেছে কোন রাজ্য? রঞ্জি ট্রফি, রঞ্জি ট্রফিটা আগে বলতো কোন খেলার সঙ্গে মুম্বাই। যুক্ত? কোন খেলার সঙ্গে যুক্ত এটি? ক্রিকেট। ক্রিকেট। ক্রিকেট খেলা। ক্রিকেট। ক্রিকেট হ্যাঁ, মুম্বাই জিতেছে। একদম। মুম্বাই। রঞ্জি ট্রফিটা হচ্ছে, আগে প্রথম প্রশ্ন যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কোন খেলার সঙ্গে যুক্ত, না ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। এবারে প্রশ্ন পড়ে যে রঞ্জি ট্রফি জিতেছে সব থেকে বেশি বার, সেটি হচ্ছে আমাদের মুম্বাই। মুম্বাই কিন্তু সব থেকে বেশি বার জিতেছে। এবং কতবার জিতেছে টিল নাও, এখন পর্যন্ত? 42 বার। 42 বার। ঠিক আছে, টিল নাও, মানে আমি টিল টিল 2025 পর্যন্ত বলছি, হ্যাঁ। চলো এরপরে দেখে নিই আমরা। আচ্ছা, নিচের কোনটি ভারতের তৈরি সাবমেরিন? ঠিক আছে, ভারতের তৈরি সাবমেরিন কোনটা? প্রথম সাবমেরিন বলছে, ভারতের তৈরি প্রথম সাবমেরিন, এটা হচ্ছে সালকি হবে, হ্যাঁ? এই সালকি, অপশন ডি উত্তর হয়ে যাবে। আচ্ছা, আর্সেনিক দূষণের ফলে মানুষের যে রোগ হয়, সে রোগটার নাম কি? আর্সেনিক দূষণের ফলে সবাই জানো ব্ল্যাক ফুট ডিজিজ হয়, বা অনেক সময় ব্ল্যাক ফুট ডিজিজ ব্ল্যাকফুট। না থাকলে কি থাকবে? আর্সিনোকোসিস। আরসি বা আর্সেনিকোসিস, ঠিক আছে, এইটা, এই রোগটাও হয় কিন্তু, হ্যাঁ? বা ব্ল্যাক ফুট ডিজিজ, যেটা বলেছিলাম মনে করো, যে হাতে মানে তোমার কালো ছোপ ছোপ দাগ হয়ে যাবে আর কি, হ্যাঁ? এটা ব্ল্যাক ফুট ডিজিজ বলা হয়। মিনামাটা রোগ, এটা হচ্ছে পারদ দূষণের ফলে হয়, পারদ। ইটাই রোগটা কিসের ফলে? না ক্যাডমিয়াম দূষণের ফলে। ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম দূষণের ফলে। কলেরা, এটা হচ্ছে, কলেরা হচ্ছে, এটা হচ্ছে একটা জলবাহিত রোগ আর কি। ভিব্রিও কলেরি যেটা। একদম, ভিব্রিও কলেরা, ভিব্রিও কোয়ালিটি বা ভিব্রিও কোম্মা। জীবাণু আর কি, এর জীবাণুর নাম পড়ে, জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরি। ব্যাকটেরিয়া। ভিব্রিও কলেরি, ঠিক আছে, ভিব্রিও কলেরি। চলো এরপর দেখে নিই। বলছে 21 নম্বরে, জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়োকেমিক্যাল সাইকেল এর একটি উদাহরণ হলো, এটা কার্বন চক্র হবে। বাকি যেগুলো আছে সেগুলো তো কোনোভাবে হচ্ছেই না। দেখো, বায়োকেমিক্যাল সাইকেল বলছে, সেখানে তো কার্বন চক্রই হবে, ঠিক আছে, অপশন সি উত্তর হয়ে যাবে। আচ্ছা, নেক্সট পরেরটা দেখো, বলছে ভারতের মহাকাশ কর্মসূচির জনক হিসাবে কাকে গণ্য করা হয়? তাহলে মহাকাশের জনক বা মহাকাশ কর্মসূচির জনক কাকে বলে? ডক্টর বিক্রম সারাভাই। ডক্টর বিক্রম বিক্রম সারাভাই। সারাভাই, ফাদার অফ হ্যাঁ, ইন্ডিয়ান স্পেস এবং রিসার্চ। দেখো এরপরে ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম কাকে বলা হয়? এই হোমি জাহাঙ্গীর ভাবাকে কি বলা হয়? হোমি ডক্টর জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাবা হ্যাঁ, ফাদার ফার্সি অফ, ছিলেন। একদম, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নিই। বলছে মকর সংক্রান্তিতে খাওয়া পিঠে কোন অঞ্চলের ঐতিহ্য? দেখো এই ধরনের কোশ্চেন পাবে কিন্তু তোমরা, ঠিক আছে। এই যে পিঠে, এটা কোন, মানে কোথাকার একটা ঐতিহ্য আর কি, এটা পূর্ব ভারতের ঐতিহ্য আর কি। মকর সংক্রান্তিতে পিঠে খাওয়া, আমরাও তো খাও নাকি? আচ্ছা, ওয়ান স্টপ সেন্টার স্কিম, ওয়ান স্টপ সেন্টার, মিউট করবে, হ্যাঁ, দেখো ঘরে কথা বললে মিউট করে কথা বলো। আচ্ছা, ওয়ান স্টপ সেন্টার স্কিমের উদ্দেশ্য কি? বলছে এর উদ্দেশ্য হচ্ছে নির্যাতিতা নারীদের সমন্বিত সাহায্য আর কি, ঠিক আছে। চলো, বলছে ভারতের অর্থবর্ষ বা যে কোনো আমাদের ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটাকে ধরা হয়?
ফাইন্যান্সিয়াল ইয়ার মনে রাখবে, 1st এপ্রিল। হ্যাঁ 1 এপ্রিল থেকে 1st এপ্রিল 31 মার্চ আর কি, 31 মার্চ এটি হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, মনে রাখবে। তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার পরীক্ষার জন্য স্যার 31 মার্চে তো ইয়ার এন্ডিং হয়, আর এপ্রিল থেকে শুরু হয় তো। এটা হচ্ছে শুরু আর কি, মানে আমি বলছি কমপ্লিট আর কি। আমাদের যদি বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার কতটা, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে শুরু করে নিয়ে 31 স্যার মার্চ এখানে একটা পর্যন্ত। ইন্টারাপ্ট করছি স্যার। হ্যাঁ বলো। স্যার এই 1st এপ্রিল স্যার এই আরবিআই এর ফাউন্ডেশন ডে হিসাবে জন্যই কি স্যার এটা হ্যাঁ 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 আমাদের ইয়ার এন্ডিংটা নেওয়া হয়? একদম একদম বলেছি আমি, এর আগেও তোমাদের বলেছি যে আরবিআই এটার ইয়াং হিলটন কমিশনের সময়টা। হ্যাঁ 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 1935 খ্রিস্টাব্দে 1 এপ্রিল কিন্তু এই আরবিআই ফাউন্ড হয়েছিল। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা তৈরি হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। এপ্রিল এটা কিন্তু ফাউন্ড হয়েছিল, তৈরি হয়েছিল, ঠিক আছে। তো এটার যে ফাউন্ড হয়েছিল এটা হিলটন ইয়ং কমিশনের সুপারিশেই তৈরি হয়েছিল। তো যা হোক, এই যে 1 এপ্রিলে তৈরি হয়েছে না, তাহলে বুঝতে পারছো একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার শুরু হচ্ছে, তাহলে 1 এপ্রিলে ওই জন্য এটা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরা হয় আর কি। আচ্ছা, বিমার, বিমার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ভিপিআই, স্যার ক্রিকেট। এটা Cricket. ক্রিকেটের সঙ্গে, ঠিক আছে। ক্রিকেটের সঙ্গে অনেক কিছু বলেছি, হ্যাঁ। ধরো আমি বলেছি এলবিডব্লিউ পড়ে, তাই তো, এলবিডব্লিউ, আরো অনেক কিছু ক্রিকেটের সঙ্গে আছে, আমি তোমাদের পড়িয়েছি। হ্যাঁ বলটা স্যার ওই বুক হাইটের উপরে উঠে গেলে তখনই ওটা বিমার হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ধরো এবার দেখো বলছে এনইপি 2020 এর অধীনে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড কেমন হবে। দেখো এই কোশ্চেন তোমার, এইটা কি বলতো, তোমার জানার প্রয়োজন নেই। তুমি একটা বলো, একটা এনইপিতে, ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি বলা হবে? একটা স্টুডেন্টের কি দরকার? শুধুমাত্র নাম্বার থাকবে, শুধুমাত্র গ্রেড থাকবে, না সামগ্রিক মূল্যায়ন হবে, না শুধুমাত্র শিক্ষকদের মধ্যে? তাহলে অবভিয়াসলি সামগ্রিক মূল্যায়ন, 360 ডিগ্রি মূল্যায়নের প্রয়োজন না। সামগ্রিক মূল্যায়ন। হ্যাঁ সামগ্রিক মূল্যায়ন থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রবাসী ভারতীয় দিবস বা এনআরআই ডে কবে পালন করা হয়ে থাকে? আমরা জানি স্যার 9 জানুয়ারি। 9 জানুয়ারি। 9 জানুয়ারি 9 জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। অ্যাকচুয়ালি এর গান্ধীজি ব্যাকগ্রাউন্ড স্যার ওই আছে, দিনকে 1915 সালে ব্যাক করেছিলেন। একদম 9 জানুয়ারি 1915 সালে তিনি কিন্তু সাউথ আফ্রিকা থেকে তিনি কিন্তু সাউথ আফ্রিকা থেকে ব্যাক করেছিলেন। ব্যাক করেছিলেন আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়াতে রিটার্ন করেছিলেন, ঠিক আছে। তাহলে এই দিনটাকে আমরা এনআরআই ডে হিসাবে পালন করি। এনআরআই এর ফুল ফর্ম কে বলতে পারবে? বলো। নন নন রেসিডেন্ট রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান হ্যাঁ, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, চীনের কোন সম্মেলনে সম্মানিত 25তম এসসিও সামিট অনুষ্ঠিত হলো? এটা স্যার ই থেকে আসে, তিয়ানজিন স্যার, তিয়ানজিন। হ্যাঁ তিয়ানজিন। তিয়ানজিন। এবং পরীক্ষায় যেটা আসে ওই স্যার এসসিও, মোদি যেখানে হাত মেলানি স্যার পাকিস্তানের প্রধানমন্ত্রী স্যার। হ্যাঁ ঠিক আছে। দেখো এবারে এসসিও, এই এসসিও সামিট, সরি, তো এসসিও সামিট এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, বাট এসসিওর যে সাংহাই কোঅপারেশন ব্যাংক এর হেডকোয়ার্টার কিন্তু পরীক্ষা আসে। হেডকোয়ার্টার কোথায় বলতো? বেজিং। হ্যাঁ বেজিং বেইজিং, বেইজিং চায়না। চায়না, বেজিং স্যার চায়নাতে। আচ্ছা, 2025 সালের সেপ্টেম্বর মাসে ক্রাইম ইন ইন্ডিয়া 2023 বলছে 23-এ কোন শহর সবচেয়ে নিরাপদ শহর হিসাবে স্থান অর্জন করেছে? খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, স্যার ভিভিআই। কলকাতা কনজিকিউটিভলি কলকাতা। 3 ইয়ার্স। কলকাতা। কলকাতা। আরে দেখো এটা, এটা কিন্তু কোশ্চেনে থাকতেই পারে, তাই তো। তাহলে কলকাতাকে যখন একটা সেফেস্ট সিটির মর্যাদা দেওয়া হচ্ছে, তাহলে সেটা তো পরীক্ষা দেবেই দিবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা করে যাবে। আমি কোশ্চেনটা এই জন্যই তৈরি করেছি এরকম ভাবেই তোমাদের জন্য, ঠিক আছে। চলো এবার দেখো রিজনিং আমরা একটু দেখে নিই। বলছে কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা নয় বুঝতেই পারছো, 91, 91, কারণ 7 ইন্টু 91। 13, 7 13 91 হয়, তাহলে এটা কি যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। বাকিগুলো সবই কিন্তু মৌলিক সংখ্যা। আচ্ছা তোমাদের বলো তো কি 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কতগুলি আছে? মৌলিক সংখ্যা টোটাল কতগুলি আছে? 25টি। কটা আছে? 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক হ্যাঁ, সংখ্যা, 25টি। হ্যাঁ টোটাল 25টা মৌলিক সংখ্যা কিন্তু আছে। আচ্ছা 32 নাম্বার আমরা একটু দেখে নিই কি বলছে।
ছয়জন বন্ধু এ বি সি ডি ই এফ এটি বৃত্তাকারে চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। সি বসেছে এ এবং ই এর ঠিক পাশে বসেছে। আচ্ছা, এটা পরে পড়বো, আমি আগে দেখে নিই, একটা গোল করে দিই আমি, কারণ বৃত্তাকার টেবিল বলেছে তো, আগে একটা টেবিল বানিয়ে দিই। বৃত্তাকার টেবিল। আচ্ছা, যখন টেবিল বলে দিয়েছে তাহলে মুখটা কোন দিকে হবে বলো তো দেখি। মুখটা কোন দিকে হবে? যদিও কেন্দ্রের দিকে না বললেও মনে রাখবে তোমাকে স্যার স্যার যেহেতু, কেন্দ্রের দিকে, হ্যাঁ কেন্দ্রের, কেন্দ্রের দিকেই হবে। হ্যাঁ কেন্দ্রের দিকে একদম, যদি কেন্দ্রের দিকে নাও বলে তখন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কেন্দ্রের দিকেই হবে। তাহলে ছয়জন বন্ধু, এক দুই তিন চার, ঠিক আছে, এখানে একটা পাঁচ, এখানে একটা ছয় করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এবারে আমি একটা একটা করে পড়ি, একটা একটা করে বসাই। বলছে সি বসেছে এ এবং ই এর মাঝে। তাহলে আমি ধরলাম এখানটায় ধরো সাপোজ আছে সি। সি বলছে এ এবং ই এর মাঝে বসে আছে, মানে সি এ এবং ই এর পাশে। ই এর পাশে মানে কি, এরও পাশে এবং ই এরও পাশে, মানে এটাকে বলতে চেয়েছে যে সি এ এবং ই এর মাঝে বসেছে। এটা না লিখে সি বসেছে এ এবং ই এর ঠিক পাশেই, মানে ঠিক পাশে বলতে পাশাপাশি আর কি, দুজন আছে। এফ বসেছে সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এফ বসেছে সি এর ডান দিক। ডান দিক কোনটা? এইটা মনে রাখবে, ডান দিক। এটা কি? এটা হচ্ছে বাম দিক, কারণ ভিতর দিকে মুখ করো তুমি, তাহলে তোমার ডান বাম বুঝতে পারবে। তাহলে এটা ডান। দ্বিতীয় ডান দিকে কে বসে আছে বলছে? বলছে সি এর দ্বিতীয় ডান দিকে বসে আছে এফ। তাহলে এফ কে আমি লিখে দিলাম দ্বিতীয় ডান দিকে। আচ্ছা, এবং এর তৃতীয় এর তৃতীয় বাম দিকে, দেখো এর তৃতীয় বাম দিক, বাম দিক তো এটা, তাহলে এক দুই তৃতীয়, তৃতীয় স্থানে এফ আছে। তাহলে মিলে যাচ্ছে, সুন্দর মিলে যাচ্ছে, ঠিক আছে। এবারে তোমাদের একটা কনফিউশন হতে পারে এইখানটাতে, এইখানটায় আমি যেমন ই লিখেছি, তোমরা বলতে পারতে স্যার এইখানটা আপনি এ কেন লিখলেন না? এই যে তোমরা এখন সেকেন্ড যে লাইনটা ছিল, এই লাইন থেকে তুমি বুঝে গেলে শিওর 100% যে এটা এখানেই বসবে, কারণ বলেছে যে এটা হচ্ছে এর তৃতীয় স্থান, এক দুই তিন, তৃতীয়তম স্থানে কে আছে? এ বসে আছে। তাহলে একদম স্থানে একদম শিওর হয়ে গেলাম যে এটা নিচে বসবে না, ওইখানে বসবে। ক্লিয়ার? আচ্ছা, বি যদি বসে থাকে সি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে বি বসে আছে সি এর বাম দিকে, সি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এই এক নম্বর আর দ্বিতীয় নম্বর হয়ে গেল বাম দিক। তবে ডি কোথায় বসে আছে? ডি এখানে বসে থাকবে, আর কোথায় আছে? একটা জায়গায় তো পড়ে আছে খালি। দিয়ে এবারে আমাকে একটা একটা শর্ত দিয়েছে, আমরা শর্তগুলো পড়ি। বলছে ই এর ডান দিকে দ্বিতীয়, ই এর ডান দিকে তৃতীয় স্থানে, ই এর ডান দিকে তৃতীয় স্থানে। আচ্ছা, বলছে ডি কোথায় বসে আছে? ডি হচ্ছে ই এর ডান দিকে, এক দুই, তৃতীয় স্থানে তো বি বসে আছে, তাহলে এটা কেটে দাও। বলছে বি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে বি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, বাঁ দিকে এক নাম্বার, দু নম্বরের স্থানে তো এফ বসে আছে, তাহলে এটা কাটা। আচ্ছা, বলছে এর বাম দিকে দ্বিতীয় স্থানে, এর বাম দিকে এক নাম্বার দু নাম্বার, হ্যাঁ ঠিকই বলেছে, এটা কিন্তু ঠিকই। তাহলে ডি বসে আছে এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, দেখো এটাই সঠিক, বাকিগুলো কিন্তু ভুল দেখতে পেলাম আমরা। ঠিক আছে, তারপরটা পড়ে নাও। সি এর ডান দিকে চতুর্থ স্থানে, সি এর ডান দিক, ডান দিক মানে এদিকে, এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার, চার নাম্বার স্থানে তো ডি নেই, চার নাম্বার স্থানে বি আছে, তাহলে এটা ভুল, এটাও ভুল। তাহলে সবগুলো অটোমেটিক্যালি কিন্তু কেটে গেল। ক্লিয়ার? নেক্সট, পরেরটা। আচ্ছা, বলছে নিচের বিকল্পগুলির মধ্যে আলাদা বিকল্প কোনটি? দেখো একদম সুন্দরভাবে একটু ভালো করে খেয়াল করো। ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে, এইচ আছে। তো এখানে এফ টা দেয়া নেই, আমি এফ কে কেটে দিলাম, কোনো ব্যাপার নেই। তাহলে ডি মানে অ্যাকচুয়াল এই দিক থেকে এই দিকে হচ্ছে। এটাই দেখো কি আছে, ডাব্লিউ এক্স, ডাব্লিউ আছে, এক্স আছে, জেড আছে, এ আছে, মানে অ্যাকচুয়াল কোন দিক থেকে কোন দিকে, এটা উল্টা দিক থেকে নয়, সোজা দিক থেকেই করা আছে, হ্যাঁ বোঝা গেল, সোজা দিক থেকে করা আছে। এটা আবার দেখো কি আছে, এম এন, এম আছে, এন আছে, ও আছে, পি আছে, কিউ, এটা হয়তো। তাহলে এখানে কাটা হচ্ছে ও, ও নেই, ঠিক আছে। এদিক কোন দিক থেকে কোন দিক, এদিক থেকে এইদিকে আছে। এটা দেখো ই এফ মানে জি, এইচ, আই, জে, এখানে আবার কে নেই, দেখো এইচ নেই, বাকি সবগুলো আছে, আবার সেই রকম ভাবে আছে। তা তুমি বুঝতে পারলে এখানে আমি যখন লিখলাম কোনটা মনে হচ্ছে একদম উল্টা, কোনটা উল্টা কেস দেখলাম? এই অপশন বিটা উল্টা না? ঠিক আছে, বিটা, ডি নাম্বারটা। বিটা উল্টা, বাকি সব একই টাইপের দেখলাম, তিনটা একই টাইপের, শুধুমাত্র বিটা দেখলাম আলাদা আছে, বাস এই তো ব্যাপার। আচ্ছা, আবার দেখো বলছে আই জে কে এল এম পাঁচজন ছাত্র একটি টেবিলের চারদিকে
গোল করে এমন ভাবে বসে আছে যাতে এম আই এর বাঁ দিকে বসে আছে, জে এম ও কে এর মাঝে বসে আছে, কে দেখো যাই হোক আমি আগে এঁকে স্যার নিই। এক সেকেন্ড স্যার, হুম বললাম স্যার আপনি যে 33 এরটা করলেন ওটা তো সি এরটাও তো উত্তর হতে পারে, সিএরটা হবে বলো। কারণ ভায়াল কনসোনেন্টের রেশিওটা দেখুন, সি তে বাকিগুলোতে একটা ভায়াল 3টা কনসোনেন্ট, আর সি তে 4টা কনসোনেন্ট আছে, কোনো ভাওয়াল নেই। না না না, এটা অ্যাকচুয়ালি এভাবে তুমি ভাববেই না, তোমাকে সিম্পল ভাবে দেওয়া আছে, এবিসিডি করে দেওয়া আছে না, তুমি অত ভাওয়েল কনসোনেন্ট ভাবতে যাবে কেন? মানে সিম্পল ভাবে সিম্পল ওয়েতে আমি তোমাদের কি দেখালাম যে সবগুলো এইটা কি আছে, এই বিটা কি আছে, বিটা সোজা দিক থেকে আছে, ডাব্লিউ এক্স ওয়াই নেই, জেড আছে, তারপরে এ আছে, এইগুলো সব পড়ো, এগুলো সবগুলো পড়ো, দেখো এইভাবে নেই, উল্টা দিক থেকে আছে, সবগুলো উল্টো দিক থেকে আছে, ডি এই যে এদিক থেকে এদিকে আছে, শুধুমাত্র এইটাই দেখো সোজা দিক থেকে আছে, তাহলে এটা তো অটোমেটিক্যালি কেটে গেল, তুমি ভাওয়েল কনসোনেন্ট আর দেখতে যাবে কেন? তুমি ভাওয়েল কনসোনেন্ট আর দেখতে যাবেই কেন? আচ্ছা ভাওয়েল কনসোনেন্ট যদি হয় এ ই আই ও ইউ, এবারে বলো কোনটা কি বলছিলে তুমি, বলো কি বলছিলে তুমি? প্রত্যেক মানে ওই সি এর অপশনটা ছাড়া প্রত্যেকটাতে একটা করে ভায়াল আর 3টা করে না কনসোনেন্ট না, আছে, আর এটা সি এতে 4টাই কনসোনেন্ট এটা আছে। নিলে একদম ভুল হয়ে যাবে, এটা নেওয়া যাবে না, ঠিক আছে? এভাবে নেওয়া যাবে না, একদম সিম্পল হয়ে না ভেবে আমি তো আগে এরকম ভাববো না যে আমার কত নম্বর প্লেসে আছে বা কোন দিক থেকে কোন দিকে গেছে, এইগুলো আগে ভাববো, পরে আমি ভাওয়েল কনসোনেন্ট, আমার যদি কোনো অপশন না থাকে তখন আমি ভাওয়েল কনসোনেন্ট ভাববো। বোঝা গেল? ঠিক ধরো, আছে স্যার। হ্যাঁ ধরো তোমাকে আমি সাপোজ একটা কথা বলছি, তোমাকে একটা, ধরো তুমি সবকিছুকে না সিম্পল ওয়েতে ভাববে, তোমাকে বলছে যে তুমি ডাইরেক্ট ধরো কোন একটা জায়গায় যাও, ঠিক আছে, তুমি সিম্পল ভাবে সোজা রাস্তায় না গিয়ে তুমি অন্য অন্য এদিকে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিক থেকে আসলে, তো এটা তো তোমার ভাবনা চিন্তাটা অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং হয়ে যাচ্ছে না? তা তোমাকে এত ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োজন নেই, ঠিক আছে, সিম্পল ওয়েতে থিঙ্কিংটা করো, তাহলেই কিন্তু উত্তর হয়ে যাবে। বোঝা গেল? ওটা তো পরের কেস, পরেটা আমি পরে দেখবো না। আচ্ছা একটা টেবিলে আবার সেই 5 জন আছে, 1 2 3 4 আর একজন 5জন আছে, 5জন কে বলছে আই জে কে এল এম, হলো একটা টেবিলে বসে আছে, টেবিলে গোল করে বসে আছে, মানে সবার মুখটা এইদিকেই থাকবে, ক্লিয়ার? আচ্ছা এম বসে আছে, মানে কি বলছে দেখো, এম আছে কি না আই এর বাঁ দিকে বসে আছে, তাহলে এমটা যে বসে আছে এম, সেটি হচ্ছে আই এর কোন দিকে, বাঁ দিকে, আই আই এর বাঁ দিক ডান দিক তোমাদের আমি উপরে দেখে দিয়েছি, আর দেখাবো না, ঠিক আছে? এইটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম, বাম, তাহলে আই এর বাঁ দিকে এম বসে আছে, তারপরটা দেখি, যে বসে আছে এম এবং কে এর মাঝে বসে আছে, তাহলে এম এখানে, নিশ্চয়ই কে এখানে, তার মাঝে কে বসে আছে, যে বাবা বসে আছে। আচ্ছা এরপর দেখো কে আছে, বলছে কে বসে আছে জে এবং এল এর মাঝে বসে আছে, তাহলে যে এখানে নিশ্চয়ই এল, তার মাঝে কে বসে আছে, কে বসে আছে। এবারে কি চেয়েছে, বলছে কে এর ডান দিকে কে বসেছে, তাহলে কে এর ডান দিকে কে বসে আছে, কে এর ডান দিকে কে বসে আছে, ডান দিকে, এটা ডান দিক দিকটা, তাহলে কে এর ডান যে দিকে হবে। যে বসে আছে। যে আচ্ছা 35-এরটা বলছে একটা শর্ত দিয়ে দিয়েছে, প্রশ্ন দিয়ে দিয়েছে, দিয়ে বিবৃতি কিছু দিয়েছে, দিয়ে বলছে যে এই বিবৃতিটা মানে যথেষ্ট কিনা। প্রশ্নটা আগে দেখি কি বলেছে, এম এল টি মধ্যে কোন ব্যাগটা সবচেয়ে ভারী আছে সেটা বের করতে বলেছে। প্রথম শর্ত দিয়েছে, বলছে এম এর তুলনায় এল ভারী, তাহলে এমটা, এম এর তুলনায় এল ভারী, মানে ভারীটা কে, এল ভারী, এল ভারী, তাহলে এল কে আমি এদিকে রাখলাম, মানে এল এর দিকে হাঁটা থাকবে, এইটা হচ্ছে এই চিহ্নের না, এদিকটা বড় হয়, এটা ছোট হয় আর কি, ঠিক আছে, ছোট এটা বড় আর কি, তাহলে এইদিকে এলটা কি বড় আছে, ভারী আছে বেশি। পরেরটা দেখি কি বলছে, পরেরটা বলছে এম টি এর ওজনের দ্বিগুণ, তাহলে এম এর যে ওজনটা সেটা কিন্তু টি এর ওজনের দ্বিগুণ, মানে টি এর থেকে বড়। এবারে এখান থেকে তুমি নিজে বলো যে সব থেকে ভারী ব্যাগ তুমি বের করতে পারবে না পারবে না, কোনটা বের করতে পারবে, হ্যাঁ না পারবে না, ইজিলি বের করতে পারবে। স্যার আমরা দেখে পারবো। নিলে যে হ্যাঁ সব থেকে ভারী এল, এটা হচ্ছে কি সবচেয়ে সবচেয়ে ভারী ব্যাগ আর কি,
তাহলে এটা যখন আমি বের করে নিলাম, তাহলে তো আমি ইজিলি বের করে নিতে পারছি। তাহলে এখানে তোমাকে দেওয়া আছে যে শুধুমাত্র বিবৃতি এক, শুধুমাত্র বিবৃতি এক থেকে তুমি তুমি কি বের করতে পারতে কে ভারী? বের করা যেত নি, কেটে বাদ দিলাম। ওই যে শুধু না। বিবৃতি দুই, শুধু বিবৃতি দুই হ্যাঁ স্যার। থেকেও তুমি বের করতে পারবে না, কারণ তিনটার মধ্যে রিলেশন আছে না, তাহলে এটাও বের করানো পসিবল নয়। তাহলে এক এবং দুই একত্রে যথেষ্ট, ইয়েস, এক এবং দুই যদি একত্রে থাকে তবেই তুমি এটাই বুঝতে পারবে সবচেয়ে ভারী। তাহলে এটা অপশন সি কিন্তু উত্তর হয়ে যাবে। 36 নম্বরে এটা বাচ্চাদের কোশ্চেন, তোমাদেরকে দিয়েছে, বলো কি করতে হবে এটা। রক্তের কাজ কি? রক্তের কাজ কি? না, রক্ত হচ্ছে শুধুমাত্র কি অক্সিজেন বয়ে নিয়ে বয়ে যায় কিনা? যাওয়া, বয়ে নেওয়া। বয়ে নিয়ে যাওয়া। অক্সিজেন ঠিক আছে, শুধু বয়ে অক্সিজেন যায়। নয়, অক্সিজেন নয়, তোমাকে এখানে নিউট্রিয়েন্টস হতে পারে। ঠিক আছে, এই যে তুমি খাবার খাচ্ছ, খাবারে তোমার নিউট্রিয়েন্টস গুলোকে তোমার প্রত্যেকটা কোষে কোষে কে পৌঁছে দিচ্ছে? ব্লাডই তো পৌঁছাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি অক্সিজেনটাও বহন করে কে? ব্লাডই বহন করে। তাহলে অ্যাকচুয়াল ওর কাজ হচ্ছে কি? বয়ে নিয়ে যা। শুধুমাত্র, আবারও বলছি, শুধুমাত্র আহ, রক্ত কিন্তু শুধুমাত্র যে শ্বাস প্রশ্বাস বয়ে নিয়ে যায় এরকম ব্যাপারটা কিন্তু নয়। এই শ্বাস প্রশ্বাস কিন্তু অনেকে করে দিবে, শ্বাস প্রশ্বাস কিন্তু হবে না। তাহলে এটা আমার এক, এরটা 3 হবে। তাহলে এরটা 3, একটাতে আছে, বাকি দুটোকে কেটে বাদ দিয়ে দাও। ক্লিয়ার? দুটোতে আছে, তাহলে বাকি দুটো আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর দেখো পাকস্থলীর কাজ কি? না, পাকস্থলীর কাজ হচ্ছে পরিপাক করা, তাই তো। হিমোগ্লোবিনে থাকলে কি হয়? ব্লাডের রং লাল হয়। তাহলে ব্লাডের রং লাল হলে হিমোগ্লোবিন হবে তো, নাকি? দেখো এই অপশন ডি, এই তো ডি তে 4 আছে এটা, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে না? D4 আছে, মানে অপশন সি উত্তর হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। নেক্সট পরেরটা আমরা দেখে নিই। এটা হচ্ছে প্রতিচ্ছবি কি হবে, মানে মিরর ইমেজ চেয়েছে আর কি। মিরর ইমেজ কি করেছে এটার? আমি বলেছি সবসময় মিরর বসাবে এইখানে, এইখানে মিরর ইমেজ চলে, মিররটা এখানে প্লেস করলাম। প্লেস করলে আমার স্টার্টিংটা 3 দিয়ে হবে, 3টা উল্টা হবে, তাই তো। তারপর দেখো জি, জিটা যেভাবে লেখা আছে, আমি শিখিয়েছি কি যে জি এর এটা যদি আমার কাছে থাকে, তাহলে এই দিকেও ওটা কিন্তু কাছে থাকবে, মানে মিররের যেটা কাছে আছে সেটা কাছে থাকবে। দেখো এটাকে কি করেছে, একদম মাথা উপর করে দিয়েছে, উপর নিচে করে দিয়েছে। এরকম করলে কি করা যাবে? না, করা যাবে না। ঠিক আছে, উপর নিচে করা যাবে না, তাহলে এটা প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এই ধরনের কি আছে? আচ্ছা, এইটা দেখো জি, এটাকে দেখো কি করেছে, এটা কেমন করেছে দেখো। ঠিক আছে, এটাকে উপর নিচে করেছে না, তাহলে এটাও কেটে বাদ দিয়ে দাও। তাহলে এই দুটো আমার কেটে এমনি বাদ চলে গেল। তাহলে পড়ে রয়েছে দুটা। ঠিক আছে, এটা এবং এটা। এটাও দেখো জি কি আছে, দেখো শুধু জি দিয়েই সব হয়ে গেল অপশন 2। আর দেখার দরকার আছে? আর কিছুই দেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে অপশন 2 হয়ে যাবে, তাই। আচ্ছা, এখানে বলছে অড ম্যান আউট বা কোনটা সম্পর্ক হবে সেটা বের করতে বলছে। র্যাবিটের হপ, মানে অ্যাকচুয়াল এটাকে ধরতে পারো যে র্যাবিট কিভাবে চলার পদ্ধতি। ঠিক আছে, র্যাবিটের চলার পদ্ধতিকে কি বলে? চলার পদ্ধতিকে কি বলা হয়? হপ বলা হয়। আর স্নেকের চলার পদ্ধতিকে কি বলা হয়? না, স্লিথারিং। ঠিক আছে, এটা অপশন বি হয়ে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে চলার পদ্ধতি বা গমন পদ্ধতি বলতে পারো, গমন পদ্ধতি। সাপ কেমন ভাবে চলে? একে বেঁকে চলে না? এটাই হচ্ছে স্লিথারিং আর কি, স্লিথারিং বা স্লিথার। অপশন এ, অপশন বি কিন্তু হবে। আচ্ছা, 38 নাম্বারটা কি করেছো বলো? 38 কি করেছো? সে ডি এরটা করেছি। আচ্ছা দেখো, ফাদার হবে স্যার। আমি বলছিলাম এরকম হলেই সব ফাদার। সময় কি থেকে শুরু করতে বলেছি? আমার থেকে শুরু করতে বলেছি। তাহলে আমি কে আগে দেখে নি। বলছে একটি ছেলের দিকে ইঙ্গিত করে সুরেশ বলল, তাহলে সুরেশ এখানে আমি। আমি কি? আমি এখানে সুরেশ। আমি সবসময় বলেছি আমার থেকে, মানে সুরেশ আমি, আমার থেকে শুরু করব আমি। বলছে আমার মায়ের, তাহলে সুরেশের যে মা, তার মা, মায়ের একমাত্র ছেলে, তাহলে একমাত্র ছেলেকে আগে বলো। সুরেশ নিজেই, সুরেশের মায়ের একমাত্র ছেলে তো সুরেশ নিজেই। দিয়ে বলছে ছেলের ছেলে, মানে তার আবার ছেলে, ওই সুরেশের আবার ছেলে, ছেলে। তাহলে ওটা কার ছেলে? সুরেশের নিজের ছেলে তো না। এবারে বলছে সুরেশের ছেলেটার সঙ্গে কি সম্পর্ক হবে, বলো কি সম্পর্ক? সুরেশের কে ওটা? সুরেশ ওটা কে? ফাদার। হুম, ফাদার। অবভিয়াসলি। ফাদার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি? ফাদার, ফাদার হয়ে যাবে, হ্যাঁ। পরেরটা কি দিয়েছে? না, তোমাকে দিয়েছে যে
তোমার পেপার কাটিং পেপার ফোল্ডিং আমি শিখিয়েছি। পেপার কাটিং পেপার ফোল্ডিং এ সবসময় মিররকে কোথায় বসাতে হয়? শেষ থেকে বসাতে হয়। শেষে ফোল্ড হয়েছে এখানে, তাহলে আমি এখানে বসাবো মিরর। এখানে প্লেস করলে মানে এই যে ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা ওইখানে হবে এবং ট্রায়াঙ্গেলটা কেমন হবে? এরকম টাইপের হবে, মানে ট্রায়াঙ্গেলের ছুঁচটা এদিকে হবে, তাই তো? তাহলে এইখানে এই এই ছবিটা এখানে তৈরি হবে। তারপরে এই যখন এইখানে আবার মিরর বসাবে তখন এইখানে একটা ছবি তৈরি হবে, এইদিকে একটা ছবি তৈরি হবে, মানে চারটা ছবি তৈরি হবে। তাহলে এই শেপ গুলাই 2 নম্বর শেপ আর 1 নম্বর শেপ তো দেয়াই নেই, তাহলে এটা কেটে বাদ দিয়ে দিলাম। এবং 3 4-এর মধ্যে আমাকে একটু দেখতে হবে। দেখো 3-এর মধ্যে যে ট্রায়াঙ্গেল গুলো করা আছে সেইটি ট্রায়াঙ্গেলটাকে উল্টি দিয়েছে না, তাহলে তো কেটে গেল এটা। তাহলে 4-এর মধ্যে দেখো ট্রায়াঙ্গেলটা উল্টা করা আছে, তাহলে এটা কেটে গেল 4 নম্বরটা, তাহলে অপশন 3 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, অপশন 3 হয়ে যাবে উত্তর। তিনেরটাই করে দিন। হ্যাঁ ঠিক আছে। তারপরে বলছে এইটার মধ্যে ভিন্ন বা কোনটা, ঠিক আছে, অড অড ম্যান আউট যেটা, ঠিক আছে, অড ওয়ান আউট চেয়েছে, তাহলে অড কোনটা এখানে? এখানে রাজহাঁস যেটি আছে সেটি হচ্ছে অড। Swan. হ্যাঁ সোয়ান। কেন? কারণ বাকি সবাই উঠতে পারে, ঠিক আছে, এ কিন্তু বেশিক্ষণ উঠতে পারে না। ঠিক আছে, এই কিন্তু উত্তর হয়ে যাবে রাজহাঁস। বাকি দেখো স্প্যারো বলো, তারপরে তোমার প্যারট বলো, কোয়েল বলো, এরা কিন্তু দীর্ঘক্ষণ করে উড়ে থাকতে পারে, বাট এ কিন্তু একটু উড়েই আবার শেষ হয়ে যায়। ঠিক আছে, রাজহাঁস তো বেশি উড়তেই পারে না, ও কম উড়ে একদম। ঠিক আছে, সব বোঝা গেছে তো? 40টা, কারো কনফিউশন নেই তো কিছু? বোঝা যাচ্ছে না যায়নি? বোঝা গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এবারে ম্যাথমেটিক্স গুলো একটু দেখে নি জেট করে। কত সময় হলো? 45 মিনিট আছে নাকি হাতে? চলো, হয়ে যাবে। 20টা অঙ্ক তো, 20 মিনিট লাগবে, হয়তো 20-30 মিনিট লাগবে। আচ্ছা দেখো, এই অঙ্কটাকে সরলীকরণ করতে দিয়েছে, মানে আমি একটু না এই ক্যালকুলেশন গুলো না একটু আমি মুখে মুখেই করে নিই। কেমন ভাবে মুখে মুখে করে নিই একটু দেখে নাও। আমি আবার ঘুরিয়ে টুকতে যাই না। তোমরা ওইটা শিখতে হবে, মানে ওই জায়গায় তোমাদেরকে পৌঁছাতে হবে যে সবসময় সব জিনিস টুকা যাবে না। ঠিক আছে, মানে একটা বদ অভ্যাস ছেলেদের আছে, কিরকম বলতো, সে একটা অঙ্ক দেখলো তো সেই হুবহু দেখে দেখে টুকে না। ওটা করবে না কখনো। তুমি কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে যাওনি যে তোমাকে ঘুরিয়ে অঙ্কটাকে টুকতে হবে। তাহলে আমি ডাইরেক্ট করবো। আচ্ছা দেখো, 7 × 2 = 14 আর উপরে রয়ে গেল 15, মানে 15/7, তাই তো? এবারে নিচে তো আছে ওটা, নিচে মানে তাহলে ভাগটাকে আমি গুণ করলে জিনিসটা তো উল্টাবে। উল্টাবে, আমার এটা মাথায় আমি রেখে দিলাম। দিয়ে আমি দেখো কি করছি, 3 × 2 = 6 × 7, মানে 7/1। তাহলে আমি উল্টে দিলে কি হয়ে যাবে? 1/7 হবে না হবে না? বলো, এই জিনিসটা মাথায় ঢুকেছে? এই ফার্স্ট লাইনটা থেকে এটা ঢুকেছে মাথায়? আচ্ছা এখানে তোমার 2 ছিল, সরি, এটা 2। হ্যাঁ 2/7 আর কি, হ্যাঁ। সেটা এ- 2 হবে। হ্যাঁ ঠিক আছে, এটা মাথায় ঢুকেছে, এটা মাথায় ঢুকেছে। হ্যাঁ না না, হ্যাঁ ঢুকেছে স্যার, তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, পরের লাইনটাকে আমি প্লাস দিয়ে আমি সেম ওই প্রসেসেই আমি করবো আবার। করি দেখি। তাহলে 3 × 3 = 39, মানে 41, তাহলে 41/41/41 এভাবে লেখা যাবে না, গন্ডগোল হয়ে যাবে। 41 কত আছে, 3 আছে নাকি? 3। আচ্ছা, গুণ 3 × 15 = 45, 45 × 4 = 49, তাহলে 49টা আমার নিচে হয়ে যাবে, উপরে চলে যাবে আমার 15। হলো? আচ্ছা, নেক্সট আবার কি আছে, মাইনাস চিহ্ন দিয়ে আছে, ঠিক আছে, মাইনাস চিহ্ন দাও। 27 × 56, 56 × 6 = 62, 62/7 গুণিত, মানে গুণ চিহ্ন, 7/1 মানে কি হবে? 7/3 আছে, 7/3, 7/3 মানে 3/7 করে নিলাম আমি, 3/7। হলো? বুঝতে পেরেছো কি করেছি আমি? বুঝতে পেরেছো প্রত্যেকে? আচ্ছা, এখান থেকে আমি যেটা করছি সেটা মন দিয়ে দেখবে কি করছি। দেখো, আমি এটা করব, এই 3×5 = 15 হয়, 3×5 = 15, বাস। আমি আর কিচ্ছু করছি না। এরপরে দেখো আমি দেখতে পাচ্ছি সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা থেকে 1/, দেখো 7×7 = 49, এখানে রয়েছে 49, 7×7 = 49, মানে প্রত্যেকটা জায়গা থেকে 1/49 আমি মাইনাস চিহ্ন আছে না? মাইনাস চিহ্ন রেখেছি তো। ও প্রথমে এই চিহ্নটা, হ্যাঁ, প্রথমে একটা মাইনাস চিহ্ন না না আছে। ওটা মাইনাস নয়, ওটা মাইনাস নয়, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কোনো লেখার আগে ওরকম হয় না, সরল করো দিয়ে হাইফেন দিয়ে থাকে না, ওটা মাইনাস চিহ্ন অ্যাকচুয়াল নয় আর কি, হ্যাঁ। ওটা একটা হাইফেন চিহ্ন ছিল। দেখো না, একটা মোটা করে চিহ্ন দিয়ে আছে না ওইটা, বাকি চিহ্নগুলোর সঙ্গে থেকে কিন্তু এটা ডিফারেন্স চিহ্ন, দেখো ওটা অ্যাকচুয়াল হাইফেন, সরল করো দিয়ে এরকম হাইফেন দেওয়া আছে আর কি, হ্যাঁ। তাহলে 1/49 আমি প্রথমেই কি করে নিলাম, বার করে নিলাম।
ক্লিয়ার? এবারে আমি কি করছি দেখো, একে একে আমি কাজ করছি। 15 গুণিত 2 মানে 15 2 গুণে 30 প্লাস 15কে 41কে 5 দিয়ে গুণ, 5 একে 5, 5 4 20 মানে 205 মাইনাস 3 দুগুণে 6, 3 6 18, ঠিক আছে? বাস এটিকে আমি রেখে দিলাম। এরপরে দেখো 1/49 আছে, এর মানটা আমি বের করব। তাহলে দেখো 200 আর এখানে 200 আছে, আর কত আছে এখানে তোমার 30 আছে, তাহলে কত 235 হয়ে গেল। 235 থেকে 186 বাদ দাও, বাদ দিলে কত হয় 9, এবং এখানে দেখো কত হচ্ছে আট, মানে 9 হচ্ছে 9 4 13, তাহলে 49, এখানেও কিন্তু 49, তাহলে 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 যেটা হলো 1/49 গুণিত 49 কত সহজ হলো বলো তো? কেটে দিলাম, কত পড়ে রাখলো 1 পড়ে আছে, তাহলে উত্তর হয়ে গেল কি অপশন ডি। বলো কত সহজ, কিন্তু দেখে কি মনে হচ্ছিল যে এটাকে পারা মনে হয় মুশকিল হয়ে যাবে। কত সময় লাগলো? তোমার কাছে তো হিউজ সময় থাকবে, ইজিলি করে আসতে পারবে এগুলো, ছাড়বে না। আচ্ছা, বার্ষিক বেতনের প্রথম 800 টাকা কর, 8000 টাকা করমুক্ত। তাহলে প্রথম 8000 টাকা বলছে কোনো ট্যাক্স লাগবে না, যেমন আমাদের ধরো সরকার একটা বলেছে যে 12 লাখ টাকা পর্যন্ত যার ইনকাম তার কোনো ট্যাক্স লাগবে না, 12 লাখের উপরে হলেই, 12 লাখ 1 টাকা যদি তোমার ইনকাম থাকে সরকারি ইনকাম, তা তোমার উপরে কিন্তু ট্যাক্স পড়ে যাবে। সেটা 5% হতে পারে, 3% হতে পারে, ঠিক আছে, বা বিভিন্ন রকম স্ল্যাব আছে কিন্তু, হ্যাঁ। ওই করের যে স্ল্যাব গুলো সেটা আমার দেখা হয়নি, এবারে কত স্ল্যাব দিয়েছে বলতো এবারে, 8 লাখে 12 লাখের উপরে হলে কত কি স্ল্যাব দিয়েছে, দেখেছো ওগুলো? আচ্ছা আমি পরে বলবো তাহলে। আচ্ছা, অবশিষ্ট টাকার উপরে বলছে 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকুরিজীবী 100 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত টাকা? ঠিক আছে, খুব সুন্দর। তাহলে বলছে অবশিষ্ট টাকা আমি ধরে নিলাম যে এক্স টাকা আছে, সেই এক্স টাকার উপরে সে 1% হারে ট্যাক্স দিচ্ছে, দিয়ে তোর টোটাল ট্যাক্সটা দেওয়া হয়েছে তার 160 টাকা। হলো, এটা 160 টাকা ট্যাক্স দিয়েছে। তাহলে আমি এখান থেকে x/100 সমানই 160, তাহলে এখান থেকে এক্স এর মানটা আমি কত পেয়ে গেলাম, 160-এর পিছনে দুটো শূন্য, মানে আমি যেটি পেয়েছি 16,000 টাকা। 16,000 টাকার উপরে সে কি করছে না, এটার উপরে সে ট্যাক্স কিন্তু পে করছে। আর তাকে ছাড় দিয়েছে কত টাকার, কত টাকা ছাড় দিয়েছে, যেই টাকাটা ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই, তাকে ছাড় দিয়েছে দেখো 8,000 টাকা কিন্তু তাকে 8,000 হ্যাঁ, তাহলে এর সঙ্গে আমি আরো 8,000 টাকা আমি কি করব, অ্যাড করব। তাহলে 8 6 24 মানে 24,000 টাকা, এটা তার বছরে ইনকাম। ঠিক আছে, আর ট্যাক্স সবসময় মনে রাখবে বছরের কেসে হয়, 12 মাসে, এটা তার 12 মাসে ইনকাম। তাহলে তার বলো তুমি 1 মাসে ইনকাম কত হবে, মান্থলি ইনকাম কত হবে, মান্থলি ইনকাম কত হবে? 2,000 টাকা হয়ে 2,000 টাকা। হ্যাঁ, 2,000 টাকা। 24,000 ভাজিত 12 সমান 2,000 টাকা। সবাই করেছিলে তো এটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা স্যার। স্যার 16 পেজ 160-এর পেজে দুটো শূন্য দিয়ে হ্যাঁ স্যার। তার সঙ্গে 8,000 যোগ করে 24 দিয়ে 12 দিয়ে ভাগ করে দিতে হবে। হ্যাঁ ওটাই তো করেছি। সে 2000 আচ্ছা দেখো এটা কি আছে, বলছে একটি গ্রামের জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে 4,410। 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? তাহলে আমি ধরে নিলাম জনসংখ্যা ছিল 2 বছর আগে এক্স, বাড়ছে, বেড়ে কি হয়েছে 5% বেড়েছে, মানে কি 100 ছিল 105 হয়েছে, আবার নিচে 100 ছিল 105 হয়েছে, দিয়ে বর্তমান জনসংখ্যাটা কত দাঁড়িয়েছে 4,410 হলো। এটা অনেকে অনেক প্রসেসে করে, বাট এই প্রসেস যেটা আমি শেখাচ্ছি বেস্ট প্রসেস। কখনো কখনো দেখবে এই জায়গায় মান দেয়া থাকবে, এই জায়গায় এক্স থাকবে, বোঝা গেল? অনেক জায়গায় কিন্তু পাবে, তখন তোমাকে বলবে যে 2 বছর আগে জনসংখ্যা এত ছিল, বর্তমানে কত জনসংখ্যা হবে, যে প্রত্যেক বছর 5% হারে বাড়লে বর্তমানে জনসংখ্যা কত হবে, তখন কিন্তু তুমি ওই এখানে এক্স এর জায়গায় মান পুট করে অঙ্ক করতে হয়। ঠিক আছে, তাহলে এটা এখন দিয়ে দিয়েছে কি আমাদের 2 বছর আগে জনসংখ্যা চেয়েছে। মন দিয়ে শোনো, কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে 21, 5 21 100, এবং দেখো 5 20 100, 5 21 105, 5 20 100 হয়ে গেল। এবার দেখো মন দিয়ে, যেটা 21 আর 21, 21 এর স্কোয়ার করলে কত হয়ে গেল তো 4 4 1 হয় না? হ্যাঁ, তাহলে আমি 441। 441। 441 ডাইরেক্ট কেটে দাও, তাহলে শুধু 10 হয়ে যাচ্ছে না, 10 পড়ে থাকছে শুধু, তাহলে এক্স এর মান কত হয়ে গেল
2 দুগুণে 4 মানে 400, আর ওখানে একটা 10 গুণ আছে মানে কি হবে, 4000 হয়ে গেল না? ঠিক আছে, ক্যালকুলেশন এইভাবে যেইভাবে স্পিডে শেখাচ্ছি ওইভাবে শিখো। ক্যালকুলেশন যত যেভাবে আমি শেখাচ্ছি ওই স্পিডে যদি ক্যালকুলেশন করে আসতে পারো, তোমাকে কিন্তু চাকরি থেকে কেউ মানে বাদ দিতে পারবে না। বলো কি বলছো? বলছি যে ওই যে 5% অন বাই 20 ধরে 20 থেকে 21 কো- এভাবে ধরলে তো হবে। হ্যাঁ, এটাই তো আমি শিখিয়েছিলাম তোমাদের। 5% মানে 1/20, তাই তো? 20 থেকে হ্যাঁ স্যার, এইটাই 21, এটাই সহজ হয়, 20 মানে থেকে ভুল হয় না এই নিয়মটা 21 করলে। হয়েছে। 20 থেকে 21, 20 থেকে 21, হ্যাঁ, 400 থেকে 441, 441, এই 10 গুণ 441 এর মান করলেই হয়ে যাচ্ছে। মান দেয়া আছে। 4410 এটার মান দেয়া আছে। তাহলে এটার দেখো, এটার সঙ্গে 10 গুণ হয়েছে, এর সঙ্গেও 10 গুণ করে দাও। তাহলে 400, একটা পাশে শূন্য একটা বসে যাবে, 10 দিয়ে গুণ মানে একটা শূন্য, মানে 4000 টাকা হয়ে যাবে। 4000 টাকা। এই প্রসেস হচ্ছে, এটা হচ্ছে শর্টকাট, এটা তোমাদের আমি শিখিয়েছি। ঠিক আছে, সব প্রসেস দেখো, কত প্রসেস শিখিয়েছি আমি, যখন যেটা মন যায় তখন সেটাই করে দিই, বুঝতে পারছো? কোনো নেই আর কি। যে বললে আমি শিখেছিলাম তো এই প্রসেসে করেছিলাম তো এই অঙ্কটা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই করেছো এইভাবে। হুম হুম হুম। বললাম না, দেখো অঙ্ক এমন একটা জিনিস না, তুমি আমাকে ধরো, আমি আজকে ধরো তোমাদের এই অঙ্কটা এইভাবে করেছি তো, আমাকে যদি অন্য একদিন বলো আমি হয়তো অন্য প্রসেসে করে দেবো, মানে এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, সবসময় তো একটা কি প্রসেসে করাচ্ছি মাথায় থাকে না তো, মানে যখন যেটা মন গেল সেটা করে দিলাম। আলটিমেট তো তোমাদের অঙ্কটা করতে হবে, সলিউশন করতে হবে, এটাই কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, দুটো পাইপ আছে, বলছে একটি স্নান পাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায়, অন্য একটা পাইপ দ্বারা 5 মিনিটে খালি করা যায়। হ্যাঁ, পাইপটা ধরে নিলাম যে একটা এ পাইপ আছে, একটা বি পাইপ আছে। এ পাইপে 4 মিনিটে কি করছে, ভর্তি করছে। বি পাইপে কি করছে, 5 মিনিটে খালি করছে। তাহলে টোটাল ক্যাপাসিটিটা বের করে নিই আমি, ওই পাত্রটার মানে মানে ওই স্নান পাত্রটার। তাহলে এটাকে লসাগু করলে কত হয়ে যাচ্ছে, 20। তাহলে 5 4 20, 4 5 20। এবারে দেখো, এটা কি, এটা তো ভর্তি করে, এটা ভর্তি করে। ঠিক আছে, এটা কি করে, এটা খালি করে, এটা খালি করে। তাহলে খালি মানে কি, আমি নেগেটিভ। খালি মানে কি, কি নেগেটিভ। তাহলে দুটো পাইপকে যদি আমি একসঙ্গে ছেড়ে দিই, তাহলে বলো তো, 5 তো তার প্লাস ঢুকবে, 5 লিটার ঢুকছে, ধরো সাপোজ 5, মানে 5 লিটার ঢুকছে, তার ক্যাপাসিটিটা 5 লিটার। আর সে বারকোড দিচ্ছে, দেখো সে 1 মিনিটেই 4 লিটার বারকোড দিচ্ছে। মানে আলটিমেট ওই পাত্রের মধ্যে কত লিটার ভরছে, দুটোকে একসঙ্গে চালিয়ে দিলে 1 লিটার হয়ে যাচ্ছে না? 1 লিটার, 1 লিটার। আর টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি 20 লিটার। এবারে লিটার হতে পারে, অন্য কিছু হতে পারে। হ্যাঁ, টোটাল ক্যাপাসিটি কত, 20। তাহলে 20কে ভাগ করবে কত দিয়ে, 1 দিয়ে, তাহলে কত মিনিট হলো, 20 মিনিট হলো না? তাহলে 20 মিনিট চলবে। বুঝতে পারলে? প্রত্যেকে পারলে বুঝতে? একদম সহজভাবে করালাম কিন্তু। হ্যাঁ, মানে খালি যেটা করছে, ভর্তি যেটা করছে, দুটোকে একসঙ্গে ছেড়ে দিয়েছে, একদম খালি রেখে দুটোকে একসঙ্গে করেছে। তাহলে এবারে ক্যাপাসিটিটা জাস্ট বিয়োগ করে দিলে হয়ে গেল, আর কিছু নেই। এবারে লিটার দিয়ে বলছি, কখনো কখনো লিটার, এই লিটার শব্দটা নেই তো, এটা লেখাটা ঠিক নয় আর কি। হ্যাঁ, তাহলে 1 ইউনিট ঢোকাচ্ছে, আর টোটাল 20 ইউনিট আছে, তাহলে 20 ইউনিটকে আমি 1 দিয়ে ভাগ করলে 20 মিনিট লাগছে, তাহলে ভর্তি হতে 20 মিনিট লাগবে সময়। আচ্ছা, 45 কি বলছে, সুপ্রিয় অজয়ের থেকে 7 বছরের ছোট এবং তাদের বয়সের অনুপাত 7:9, সুপ্রিয়র বয়স কত হবে? আচ্ছা, সুপ্রিয় আছে এবং অজয় আছে, তাদের অনুপাত বলেছে 7:9। এবার 7:9 কি করে আমি বুঝতে পারলাম? না, বলেই দিয়েছে যে সুপ্রিয় অজয়ের থেকে 7 বছরের ছোট, মানে সুপ্রিয় ছোট, তাহলে সুপ্রিয়কে তাই 7 লিখেছি। আর যদি বলতো অজয় ছোট, তাহলে অজয়ের জায়গায় 7 লিখতাম। বোঝা গেল? এবারে বলছে কত বছরের, এখান থেকে আগে বলো কত ইউনিটের, আগে বলো 2 ইউনিটের না, 2 ইউনিটের জন্য। 2 হ্যাঁ মিনিটের ডিফারেন্স হচ্ছে। হ্যাঁ, 2 ইউনিটের জন্য 7-এর ডিফারেন্স। এবারে বলছে সুপ্রিয়র বর্তমান বয়স কত। সুপ্রিয় কত ইউনিটের বলতো, 7 ইউনিটের, তাহলে 7 ইউনিটের মান কত? তাহলে 7/2, উপরে 7 হয়ে গেলে গুণ, 7 7 49/2, মনে কত হবে, 24.5। 24 2 48, তাহলে 48.5 উত্তর হয়ে যাবে। 24.5। 24.5। নেক্সট, এটা 46-এরটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু আসবে, ভিবিআই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মন দিয়ে দেখবে, এই কোশ্চেন কিন্তু বিসিএস এও আসবে, এই ধরনের কোশ্চেন।
আচ্ছা, এটাকে আমাকে মান বের করতে দিয়েছে। দেখো এই মানটা আমি কিভাবে বের করছি, কে কিভাবে করেছো আমি জানি না, ঠিক আছে আমি করাচ্ছি, এবার তোমাদের প্রসেস ভালো লাগে তাহলে আমি শুনবো। ধরো 0.00452, আমি প্রথমে এটাকে কি করে নিলাম, আমি এই যে সংখ্যা আছে 113, 113 আমি এটাকে ধরছি, 113কে তুমি 4 দিয়ে গুণ করো, দেখো সুন্দরভাবে এই সংখ্যাটা পাচ্ছ। পাচ্ছ নি? 452 পাবে না পাবে নি? 452 আসছে না আসেনি? দেখো, পাচ্ছি স্যার। হ্যাঁ 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 এইভাবেই করে। হ্যাঁ, তাহলে আমি এটাকে কি করছি মন দিয়ে দেখো, যে 11.3 গুণিত 4, মানে আমি একটা দশমিক শুধু রাখছি, একটা দশমিক রেখে বাকি দশমিক গুলোকে নিচে করে দিচ্ছি 10 আকারে, মানে 1, মানে কটা জিরো, একটা দুটা তিন, দেখো কটা দশমিক, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, মানে একের পরে 5টা শূন্য হয়, বাট 5টা শূন্য রাখিনি। আমি কটা নেব, 4টা শূন্য নেব, কারণ একটা আমি 11.3, মানে একটা দশমিক আমি উপরে রেখেছি, ওই জন্য আমি নিচে কি করলাম, একের পিছনে কটা শূন্য দিলাম, 4টা শূন্য দিলাম। লাইনটা বুঝতে পেরেছো? তাহলে আমি এগোবো, বলো লাইনটা বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো এবারে হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে, আমি হ্যাঁ এইভাবেই করেছি। হ্যাঁ, এবারে আমি যেটি করব সেটি মন দিয়ে শুনো। আমি এবারে আ, এটাকে আমি ভেঙে দেবো, মানে 11.3, আমি এটা এক লাইনে লিখা যেত, বাট আমি লিখছি না কারণ তোমাদের যাতে বুঝতে পারো। √4, আর নিচে রেখে দিলাম কি, √ওভার একের পিছনে একটা দুটা তিনটা চারটা শূন্য। বলো টোটাল পুরো রুটের মধ্যে আছে কি, মানে সবগুলোতে রুট তো না? তাহলে এবারে তুমি একটা একটা করে মান পুট করো, আর কিছু নয়। এটার মান কত, এটা 3.36 গুণিত √4 মান আমরা জানি 2, ডিভাইডেড বাই 4টা শূন্য আছে, মানে একের পিছনে তোমাকে দুটো শূন্য নিতে হবে। বাস এটা গুণ করে দাও, গুণ করলে দেখতে পাবে কত হবে না, 672ই হবে, ঠিক আছে, কারণ দেখার দরকার নেই, উপরে 672ই আছে, ঠিক আছে, 336 মানে 672, বেসিক জিনিস। দশমিক কটার আগে আছে, দুটার আগে অলরেডি আছে, আর নিচে আছে 100, তাহলে দশমিকটা কি হবে, আরো দুর্ঘস করে যাবে, মানে 0.0672, এটাই হয়ে যাবে উত্তর, ফাইনাল উত্তর। তাহলে অপশন সি দেখতে পাচ্ছ, এটি হয়ে গেল উত্তর। বোঝা গেল প্রত্যেকের বোঝা গেল কিভাবে করলাম, এটাকে আরো লাইন কমানো যেত, বাট আমি কমাইনি। এটাকে তোমাদের বোঝাতে চেয়েছি যে কিভাবে এই লাইনটা আমি নিলাম, কেন এই লাইনটা আমি করতে গেলাম। সবার বোঝা গেছে তো? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। চলো নেক্সট, পরেরটা আমরা দেখে নিই কি আছে। বলছে একটি গাড়ি স্বাভাবিক বেগের 4/5 গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় 24 ঘন্টা বেশি সময় নেই। স্বাভাবিক বেগে চললে ওই স্থানে যেতে কত সময় লাগে? আচ্ছা ঠিক আছে, এটার একটা ফর্মুলা মনে রাখবে, সহজ ফর্মুলা, ফর্মুলা মনে রাখলে ইজিলি হয়ে যাবে। ফর্মুলাটা এরকম, যে লেট টাইম ডিভাইডেড বাই ডেনোমিনেটর মাইনাস নিউমিনেটর ইনটু ইনটু নিউমিনেটর, মানে এটা হচ্ছে লেট টাইম কত আছে না, 24 ঘন্টা আছে, ডেনোমিনেটর মাইনাস নিউমিনেটর মানে কত, মানে এটা হচ্ছে এক, বিয়োগ করলে কত হয়, দুটোকে বিয়োগ করলে, মানে ডেনোমিনেটর বলতে তোমার আহ, আহ, হরকে বলা হয় আর কি, নিউমিনেটর বলতে লবকে বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এক হয় ডিফারেন্স, আর এর মান কত, লবের মান কত, লবের মান 4, তাই কত হয়ে যাবে 96, তাহলে উত্তর হয়ে যাবে কত, 96 ঘন্টা। 96। হ্যাঁ 96, কিন্তু এটাকে আমি বলবো আরো সহজ প্রসেসে করা যায়। কি রকম প্রসেস, যদি দেখতে পাও এদের মধ্যে ডিফারেন্সটা এক থাকবে, যদি ডিফারেন্স এক হয় তাহলে দেখার দরকার নেই, উপরে যেটি লব পাবে সেটার সঙ্গে এটাকে গুণ করে দাও, অঙ্ক হয়ে গেছে। 4/24 96 একদম ডাইরেক্ট করে দিবে, আর দেখার দরকার নেই। ডিফারেন্সটা এক হলেই যেন, এটা মাথায় খেয়াল রাখো, কারণ দেখো ডিফারেন্সটা এক থাকলে তবে তো এটার কোনো মূল্য হচ্ছে না, ঠিক আছে। যদি একের জায়গায় 2 হয়ে যেত তাহলে কাটাকাটি হতো না, তখন তো কাটাকাটি করতে হতো আবার। হ্যাঁ ডিফারেন্সটা এক হলেই তবে ডাইরেক্ট গুণ করে দিবে। চলো, বলছে একদিনে ঘড়ির কাঁটার, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কতবার পরস্পরকে অতিক্রম করবে? কোইনসাইড বলেছিলাম, একদিনে 24 ঘন্টায় 22 বার কোইনসাইড হবে, ঠিক আছে। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কতবার কোইনসাইড হবে? 22 বার। চলো নেক্সট আমরা দেখে নিই 49-এরটা। বলছে দুটি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা দিয়ে দিয়েছে 990, একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা, তাহলে আমি একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যাকে আমি এস ধরে নিলাম, S1, 5% কমে গেছে,
ঠিক আছে, তাহলে S1 5% কমে গেছে, মানে বর্তমানে কত, 95% আছে, তাহলে 95/100 লিখতে পারি। আচ্ছা, বলছে অপর একটা বিদ্যালয়, তার ছাত্র সংখ্যাকে আমি S2 ধরে নিলাম, স্টুডেন্ট 2, তাই তো, বা বয়েজ 2। তাহলে S2, আমরা S2 গুণিত কি বলছে না, 14% বেড়ে গেছে। বেড়ে যে কি হয়েছে, দুটা বিদ্যালয়ের ছাত্র সংখ্যা সমান, তাহলে আমি সমান করে দিচ্ছি, সমান 14% বেড়ে কত হবে, 114% হয়ে গেছে, তাহলে 114/100। বুঝতে পারলে? এই তো, আর কিছু নয়, এখান থেকে তুমি মান পুট করে দাও না, তাহলে মান বের করতে পারলেই তো S1:S2 এর মান বের করতে পারলেই তো হয়ে গেল। এটা অনুপাত দিয়ে অঙ্ক করলে খুব ইজি হবে আর কি। হ্যাঁ, এর থেকে সহজ প্রসেস পাবে না তুমি। কাটো। আচ্ছা, 5×19 তোমার 19×5 এবং 5×20 100, তাই তো? আহ, আচ্ছা, তুমি এটা করার দরকার ছিল না, এটাকে আরো সহজ ভাবে করা যায়। একটু দাঁড়া, আমি করি। 100 100 কেটে দেওয়া যায়, তাহলে পরিশ্রমটা কমে যাবে, তাই তো? দেখো এটাকে কি করবে, এই যে এখানে 100 ছিল তো, আমি কাটবো, এই 100 ডাইরেক্ট কেটে দিলাম। এবারে কাটো, 5×19 6×19 114, 5×19 95, 6×19 114, পাস হয়ে গেল। তাহলে S1:S2 মান কত হলো বলতো, 6:5 হয়ে গেছে। বুঝতে পারছো? 6:5 হয়েছে। এবারে কি বলেছে দেখো, বলছে মোট ছাত্র সংখ্যা 990, মানে টোটাল কত ইউনিট হচ্ছে, 11 ইউনিট হচ্ছে না? 11 ইউনিটের মান কত, 990। দিয়ে বলছে ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা, প্রতিটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত। তাহলে আমি 1 ইউনিটের মান বের করি, তাহলে 1 ইউনিটের মান 9, 11 ইন্ডিয়া 90, তাহলে 90 হয়ে যাচ্ছে। তাহলে 5 ইউনিটের মান কত হবে, আর 6 ইউনিটের মান কত হবে, আগে 6 ইউনিটের মানটা বের করো। তাহলে 90 × 6, 6×9 কত, 54, 540। এখানে আর দরকার আছে, পরেরটা বার করো। 5 ইউনিটের মান 90 × 5, 450। 540 450। হ্যাঁ, বলো। 540 আচ্ছা, এইটা উজ্জ্বল বলছিলে প্রবলেম, উজ্জ্বল এবারে বোঝা গেছে অঙ্কটা? উজ্জ্বল বোঝা গেছে না, বেরিয়ে গেছে উজ্জ্বল? না না, বেরোয়নি। অঙ্কটা অ্যাকচুয়ালি প্রবলেম ছিল না, আমি ওই 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 যে আপনি যেটা কমা দিয়েছেন তো ওইটাকে আমি একদম ডাইরেক্ট ডিজিট ভাবছিলাম, যে 57,000 এরকম কিছু ভাবছিলাম। ওটা ওটা মানে অঙ্কটা আমার ভালো করে পড়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো। অঙ্কটা খুব ইজি আছে। ইজি আছে, একদম ইজি ছিল। বলছে কোনো গ্রামের ভোটে বিজয়ী হয়েছে 3:2 ভোটে, 3:2 ভোটে বিজয়ী হয়েছে, ঠিক আছে। বলছে একটা গ্রামের মোট ভোটার হচ্ছে 600 জন, তার মধ্যে 100 জন ভোট দেয়নি, ভোট না দিলে, তাহলে ভোট দিয়েছে কতজন বলতো? টোটাল ভোটার কতজন? 500 জন। 500 জন হলো। 500 জন। আচ্ছা, এবারে টোটাল আগে বলো তো কত ইউনিট, এখানে আগে বলো তো দেখি। 5 ইউনিট, মানে যে 5 ইউনিট, এই 5 5 ইউনিটের মানে তো 500। আর এটা তো জয়ী প্রার্থী পেয়েছে, আর এটা হচ্ছে মানে যে হচ্ছে জয়ী হয়েছে সে এটা, আর এই যে পরাজিত প্রার্থী এটা পেয়েছে। তাহলে এখন বলে দাও যে 3 ইউনিটের মানটা আমাদেরকে বের করতে হবে। 5 ইউনিট 500 হলে 3 ইউনিট কত হবে, 300 হবে। তাহলে 300। তাহলে বিজয়ী প্রার্থী 300 ভোট পেয়েছে। ঠিক আছে, যখন এত সহজ সহজ পাবে না, তখন এই 1 ইউনিটের মান কত, 3 ইউনিটের মান কত, এরকম বার করার দরকার নেই, ডাইরেক্ট বের করবে যে 5 ইউনিটের মান 500, 3 ইউনিটের মান 300। পরেরটা, একটি দ্রব্য 425 টাকা বিক্রি করলে যে লাভ হয়, 355 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। এটা হচ্ছে সব থেকে সহজ। সিপি সমান দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। দুটো তার যোগ করে দিতে হয়। হ্যাঁ, 355 ডিভাইডেড বাই 2, তাহলে শূন্য হয়ে যাচ্ছে। আর এদিকে কত হচ্ছে, 9 নাকি, না 5 আর 3 8 হয়ে যাচ্ছে, 8। আর এদিকে হচ্ছে কত, 390 টাকা। হ্যাঁ 7, 780/2 মানে 390 হয়ে যাচ্ছে, তাই তো, 390। পরেরটা দেখো কি বলছে, বলছি 5টি কমলা লেবুর ক্রয় মূল্য, 6টি কমলা লেবুর আচ্ছা 4টি কমলা লেবুর বিক্রয় মূল্য, সরি, 5টি লেবুর ক্রয় মূল্যে 4টি কমলা লেবু বিক্রি করা হয়, তাহলে শতকরা লাভ কত হবে। মানে 5টার সিপি সমান 4টার এসপি হলো। তাহলে সিপি বাই এসপি সমান কত হচ্ছে, সিপি বাই এসপি সমান 4/5। তাহলে আগে বলো তো দেখি,
কি বলেছে শতকরা লাভ, তাহলে লাভ ক টাকা, 1 টাকা, 4 টাকার উপরে 100 টাকার উপরে কত হবে 25%, প্রফিট কত হবে 25% হবে না? 25%। চলো নেক্সট, পরেরটা 53টা। 53টা বলছে একটা লোক টাকায় 20টা এবং 30টা দামে সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে। বলছে সেগুলিকে একসাথে টাকায় 24টি দামে বিক্রি করলে 25টি দামে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? আচ্ছা, বলছে টাকায় 20টি এবং টাকায় 30টি, আমি ধরে নিলাম এই দুটোর এলসিএম করবে। এলসিএম করলে টোটাল আমি ধরে নিলাম যে টোটাল আছে 60টি দ্রব্য আছে। কটি আছে? মানে 60টি করে লেবু কিনেছে, দু রকমেই 60টি করে কিনেছে। এবার তুমি বলো, যেটা টাকায় 20টা দিচ্ছিল সে সেখানে ক টাকা লেগেছে তার? তাহলে আর 60টাকে কিনছে 20টা করে, মানে তার ক টাকা খরচা হয়েছে? ক টাকা? 3 টাকা। 3টা 3 টাকা। আচ্ছা, ওই আবার 60টাকে 20 টাকা দাম, 30 টাকা, 30টি আর কি, হ্যাঁ 60টা কিনেছে 30টা, তাহলে ক টাকার কিনেছে সে? 30টা করে আর কি, মানে 1 টাকায় 30টা দেই, তাহলে 60টি কিনছে মানে 2 টাকার কিনছে। তাহলে সে টোটাল কিনেছে যেটা সিপিটা ক টাকার? 5 টাকা। সে 5 টাকার ক্রয় করেছে। এবারে সে ওই 120টাকে বিক্রি করছে, সবগুলোকে একসাথে মিশিয়ে দিয়েছে, মিশিয়ে দিয়ে সে কি করছে 25 টাকা, 25টি দামে সে বিক্রি করছে, মানে 1 টাকায় 25টা। আগে দেখি যে তাহলে টোটাল সিপিটা তার কস্ট প্রাইসটা কত আগে বের করি। তাহলে বের করতে গেলে কি করতে হবে? 60টা প্লাস 60টা, টোটাল 120টা দ্রব্য তো না? সে বিক্রি করছে 25 টাকা দামে, ঠিক আছে, টাকায় 25টা দামে। তাহলে সে ক টাকায় বিক্রি করছে, টোটাল ক টাকার বিক্রি করছে? 120/25, 120/25 মানে কি 4×25 100, তাহলে 20 মানে 4×8 200 হয়ে যাচ্ছে, মানে 4.8। এটা হচ্ছে কি, এই টাকাটা সে কি করছে, এটা হচ্ছে কি এসপি, এটা বিক্রি করছে। তাহলে এটা বিক্রি করছে, এটা ক্রয় করেছে 5 টাকায় ক্রয় করেছে, 4.8 টাকায় সে বিক্রি করেছে মোট। তুমি নিজে বলো এখন ক্ষতি তার ক টাকা হলো? তার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে তো। ক টাকার ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে হ্যাঁ, 0.2 টাকার ক্ষতি হয়েছে। কত টাকার 0.2 উপরে? টাকা। কত টাকার উপরে? 20 পয়সা। 5 টাকার উপরে, তাহলে ইন্টু 100। ঠিক আছে, আমি কি করব, এটাকে তুলে দিলে নিচে 10 হয়ে যাচ্ছে। তাহলে কাটো, এই শূন্য এই শূন্য কাটো, 5 2 গুণে 10 মানে কত হয়ে গেল? 4%। 4% কি অবভিয়াসলি ক্ষতি, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা বেশি আছে এটা কম আছে। 4%। হ্যাঁ, তাহলে 4% কি হয়ে গেল? ক্ষতি। 4% ক্ষতি। 4% লস। হ্যাঁ 4% লস। লস কিন্তু করতে হবে, মাথায় খেয়াল রাখবে, হ্যাঁ? কেউ লাভ করতে যাওনি ভুলেও আবার। নেক্সট 54টা, কত সহজ দেখো এটা। তো এটা তোমাদের কি চেয়েছে, আমি বলবো এটাকে একটা একটা করে করে নাও। এই টাকা আমি ভাঙছি, এটাকে যদি ভাঙি আমি, তাহলে 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2/3, তাহলে কি 3 একে 3, 3 মাইনাস 2 মানে কি 1/3। 1/3টা উল্টে যে কি হবে, 3/1 হয়ে যাবে না? 3/1 যেহেতু উপরে 1 আছে, তাহলে দেখো 3 প্লাস 3 3 9/1 হয়ে গেছে, কিন্তু এটা উপরে যেটা আছে সেটা এটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে এবারে তুমি যখন আবার করবে, তাহলে 3 কে 3, 3 আর 9 যোগ করলে কত হচ্ছে 12, 12/1। তাহলে এটাকে যখন আবার উপরে 5 আছে, তো এর উপরে কে আছে? এর উপরে 5 আছে, তাহলে 5টাকে যখন আছে উপরে কি করবে, তাহলে 5 গুণিত 1/12, তাহলে উত্তর হয়ে গেল কত? 5/12 হয়ে গেল না? এই অপশন এ এর মধ্যে যেটা আছে। এরকম করে একটা একটা করে করে নিবে এগুলা, হ্যাঁ? আচ্ছা 55টা কি বলেছে না, এই জিজ্ঞাসা চিহ্নের মান বের করতে বলেছে। আমি ডাইরেক্ট করবো, এগুলো সবসময় ডাইরেক্ট করতে পছন্দ করি আমি। তাহলে কত 196, মানে 14, 14 196, তাহলে 14, 12 12 144, 20% মানে 1/5। ঠিক আছে, এর বলেছে মানে কি গুণ, গুণ 500 সমান আচ্ছা এটাকে আমি আরো সহজ করে দিই, 500 লিখলাম, 500 বিয়োগ 1256 সমান এক্স।
হলো, এক লাইনে করতে পারলাম, এক লাইনে হলো, মানে ওই সমান এইটাকে ওদিকে নিচে লেগেছে সমানে আর কি। তাহলে এইটা আমার কি হবে, 100 হয়ে যাবে। 12কে 14 দিয়ে গুণ করলে কত হয়? 12কে 14 দিয়ে গুণ করলে কত হয়? 168 হয় না? 168, 168 পাশে দুটো শূন্য, আর 1256 সমান কত হচ্ছে এক্স। তাহলে 1256 মানে 44, মানে 4 আসবে। ঠিক আছে, এই যে 4 আসবে, তাহলে 4 কোথায় আছে? একটাতেই আছে তো, আর দেখার দরকার আছে? এটা উত্তর হবে, তোমরা করে দেখবে। 15544 সমান এক্স, এটাই উত্তর হবে। নেক্সট, পরেরটা দেখে নিই কি আছে। বলছে দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে 23। তাহলে গসাগু 23 মানে আমি শিখেছি একটা সংখ্যা কি হবে, 23-এর সঙ্গে ধরো এ আছে, আর একটা সংখ্যা কি হবে, 23-এর সঙ্গে বি হবে। তাই তো, যে কোনো সংখ্যা হতে পারে, তাদের সংখ্যা একটা 23-এ 23 বি আর কি। মনে রাখবে HCF যদি যেটা হবে তার সঙ্গে কিন্তু এক্স গুণ অবস্থা থাকে, এক্স বা ওয়াই গুণ অবস্থা। আমি তোমাদের শিখেছিলাম, মনে পড়ছে তো, যে গসাগু যদি ধরো কারো দেয়া থাকে HCF কত দেয়া থাকে, ধরো 23, তাহলে মনে মনে রাখতে হবে যে সংখ্যাগুলোর একটা হবে 23x আর একটা হবে 23y। এক্স ওয়াই বা এবি একই জিনিস কিন্তু, হ্যাঁ? একটা হবে 23x আর একটা হবে কি 23y। এবারে কি বলছে, বলছে তাদের লসাগুয়ের অপর দুটি গুণনীয়ক 13 এবং 14, মানে এই এক্স এবং ওয়াই এর মানটাও দিয়ে দিয়েছে। মানে 23-এর সঙ্গে একটা হবে 13 গুণ, আর একটা হবে 23-এর সঙ্গে 14 গুণ। হলো, মানে এইটা একটা গুণনীয়ক, তার সঙ্গে সঙ্গে আরো গুণনীয়ক, এই দুটা বাস হয়ে গেল। এবারে বলছে বড় সংখ্যা কোনটা, তাহলে কোনটা বড়, এটা বড় তো, তাহলে গুণ কর দাও। গুণ করলে কত হবে, 3 4 12 2, মানে 3 14 42 আর 2, 14 দুগুণে 28, 28 আর 4 মানে 32 হয়ে গেল না? 322 হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে উত্তর। পরেরটা দেখি কি আছে। আচ্ছা, বলছে দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার তুলনায় 20% এবং 50% বেশি। বলছে সংখ্যা দুটি অনুপাত কত হবে। ঠিক আছে, তাহলে আমি লিখলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা ভুল হয় যে জায়গাটা, আমি সেই জায়গাটাও বলছি। বলছে দুটো সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, তাহলে তৃতীয় সংখ্যা আমি ধরে নিলাম 100 দিয়ে, বলছে অপর দুটি সংখ্যা, তাহলে দুটো বলতে যে এইটা 20% না, এটা হচ্ছে প্রথম সংখ্যাটা 20% কম। 20% কম নয়, 20% বেশি, মানে কি 120। ঠিক আছে, তারপর একটা 50% মানে কি 150। এবারে বলেছে এই এই দুটার অনুপাত বের করতে দিয়েছে, তাহলে 120:150 বের করো। শূন্য শূন্য কাটো, কেটে কত দিয়ে কাটা যাবে, 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 4 12, 3 5 15, তাহলে না 3 4 12 ভুলে গেলাম। তাহলে 4:5, তাহলে অপশন সি হয়ে গেল উত্তর। 3 5। 3 5 কি করে হবে, 3 4 12 না, 4 রয়ে যাচ্ছে তো। না না 4 হ্যাঁ, 3 সি 4। একটা হবে। হুম, অপশন সি সি। আচ্ছা। বলছে 12,500 টাকা 4 বছরের সরল সুদের হারে বেড়ে এত টাকা হয়, মানে এত টাকা হয়েছে, মানে সুদটা কত টাকা আগে বলো, সুদটা কত? 3,000 টাকা সুদ না, তাই তো? 3। বলছে সুদের হার কত, তাহলে 3,000 সুদ টাকা। 3,000। তাহলে 3,000 I into 100 বাই পিটি, তাহলে পি হচ্ছে 12,500, টু টি এর মান হচ্ছে 4 বছর। তাহলে করো, এখান থেকে কাটাকাটি করতে পারলেই হলো, আর কিছু নয়। একটা দুটা শূন্য কাটলাম, এই দিকেও আমি দুটো শূন্য কেটে দিলাম। 4 25 100, 5 25 125, 5 6 30, এই 4 4 কেটে দাও, তাহলে কত হলো, 6% উত্তর হয়ে গেছে। 6% হয়েছে তো সবার, সবার 6% হয়েছে তো। পরেরটা হ্যাঁ। দেখি, পরেরটা দেখে নিই। 6%। হ্যাঁ হ্যাঁ, স্যার। 59-এরটা কি বলছে, বলছে আটজন আটজনের গড় ওজন 2.5 করে বৃদ্ধি পায় যখন 65-র পরিবর্তে 65 ওজনের একজনের পরিবর্তে নতুন একজন আসে। তাহলে কয়েকজন ছিল, মানে 8 জন ছিল আর কি। সে 8 জনের মধ্যে একজন বেরিয়ে যাচ্ছে, তার ওজন হচ্ছে 65, দিয়ে তার পরিবর্তে একজন ঢুকছে। ঢুকে যে সে কি করছে, মানে যে ঢুকছে সে 65 কেজি নিয়ে ঢুকছে, তার সঙ্গে কি করছে, ওই যে বাকি 8 জন পড়েছিল তাদের ওই ওয়েট কে কি করে দিয়েছে, বাড়ি দিয়েছে। মানে 8 জনের 2.5 করে বাড়ি দিয়েছে। তাহলে 8কে 25 দিয়ে গুণ করলে কত হয়, 400 হয়ে যায় না? না, 25 8 কত হয়,
25 আর 4 25-এ 100 কত হচ্ছে দেখো তো। স্যার 200 হয়, আর এক্ষেত্রে 20 200 হবে যেহেতু হ্যাঁ পয়েন্ট হ্যাঁ আছে। হ্যাঁ 200 হবে 200 এখানে দেখো এই স্যার দশমিক 20 লাইনে হবে বসে, এখানে। হ্যাঁ দশমিক লাইনে বসে গেল, তাহলে এই 20টা কেটে গেল, মানে আলটিমেট কি হলো 20 হয়ে গেল। তাহলে 65 যে ঢুকছে সে 65 কিলো তার ছিল আগে থেকে, তার সঙ্গে সঙ্গে আরো 20, মানে টোটাল মিলিয়ে সে 85 কিলো ওয়েটের মানুষটা ঢুকছে এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। এটাকে এইভাবেই করবে, অন্যভাবে করতে যাবে না, হ্যাঁ এটাই বেস্ট ওয়ে। 85। লাস্ট প্রশ্ন বলছে 450 টাকায় বছরে 4.5% সরল সুদে 81 টাকা সুদ পেতে কত বছর লাগবে আর কি। তাই টি সমান আমি শিখিয়ে দিয়েছি আই ইন্টু 100, মানে 81 ইন্টু 100 বাই পি ইন্টু টি, মানে 450 গুণিত আর টি নাই আর দেওয়া আছে, তাহলে 4.5%। বাস কাটাকাটি করো, এই তুলে দিলাম দশমিক, তাহলে উপরে একটা শূন্য হয়ে গেল। কাটবে কি দিয়ে কাটবে, ইয়েস এই শূন্য কেটে দাও, 9 দিয়ে কাটো, 9 9 81, 5 9 45, এটাকে আবার কাটা যাবে, 5 9 45, মানে নিচে 25 উপরে 100, মানে 4 25-এ 100, তাহলে কত হয়ে গেল, অপশন বি। বলো প্রত্যেকের এই যে 60টা, কোরিয়ান। হ্যাঁ প্রত্যেকের বোঝা গেছে না যায়নি, প্রত্যেকের বোঝা গেছে, আমি চেষ্টা করেছি সব রকম ভাবে স্যার বোঝানোর। 54টা একবার বলবেন? 54, 56 এর কত অ্যান্সার বললেন? 54টা, অপশন সি। 54টা ওই 5/12, ওটা বলতে হবে কি আমাকে আরেকবার? 56 এর কত অ্যান্সার? দাঁড়াও না, একজন একজন বলো, একসঙ্গে না বলো। না স্যার, অ্যান্সারটাই ছিল। হ্যাঁ 5/12। আর বলো 56 হচ্ছে 322 বললাম, 322। হ্যাঁ বলো, আর কেউ কিছু বললে বলো, আর কারো কিছু নেই তো, ডাউট নেই তো, ঠিক আছে।